দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 এবং যুক্ত হচ্ছি মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে। মনোবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 নম্বর সেটি নিয়ে আজকে যুক্ত হচ্ছি। তোমরা ইতিমধ্যে দেখেছো যে নবম সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে মনোবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 নামে। আজকে ক্লাসে এই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে তোমাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা একটু যুক্ত হয়ে গেছো এবং টেকনিক্যাল কারণে একটু কিছুটা বিলম্বে আমরা যুক্ত হলাম। তোমরা যারা যুক্ত হয়ে গেছো ইতিমধ্যেই বা যুক্ত হচ্ছ, তোমরা তোমাদের মতো বরাবরের মতোই তোমাদের রোলগুলো একটু লিখে দিবে। আমরা চেষ্টা করব আমাদের আজকে আলোচনার মধ্য দিয়ে তোমাদের সঙ্গে একটু প্রশ্নোত্তর পর্বেও যুক্ত থাকবো। তোমরাও আমার সঙ্গে থাকবে এবং আমরা লাইভে গিয়ে তোমাদের প্রশ্নোত্তরগুলো নেব, সেখানে উত্তর দেওয়ারও চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আজকের এই ক্লাস থেকে আমরা চেষ্টা করব মনোবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 নম্বর যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে এটি সম্পর্কে একদম পরিষ্কার একটি ধারণা পাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারেই মৌলিক একটি কাজ করতে চাই এবং অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে একেবারেই বলা যায় সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা থেকে একদম সৃজনশীল বা সৃষ্টিশীল যে জায়গাগুলো আছে এটি আসলে বের করে নিয়ে আসবার চেষ্টা আমাদের। এবং সদাশয় সরকার মহোদয় বা এনসিটিভি কর্তৃক যে আমরা অ্যাসাইনমেন্টগুলো পেয়েছি, এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীর একেবারেই তার ভেতরের যে জ্ঞানটি আছে এবং নিজে বুঝে নিজের জায়গা থেকে তার যে যতটুকু সৃজনশীলতা আছে এটাকেই বের করে নিয়ে আসবার একটি কিন্তু চেষ্টা। এবং এমনকি তোমরা যে আজকের এই একদম যে ছবিটি দেখতে পাচ্ছ, এখন 6টি ছবি নিয়ে একটি তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর যে মূল ছবিটি সেটি কিন্তু এটি। অর্থাৎ এই ছবিকে কেন্দ্র করেই আমরা আমাদের অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক একটি আলোচনায় আমরা যাবার কিছুটা চেষ্টা করব। তবে এটি পরিষ্কার তোমাদের কাছে, নিঃসন্দেহে এই অ্যাসাইনমেন্টের কোনো উত্তর তোমাদেরকে বলে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই অ্যাসাইনমেন্টের কাজটি তোমাকে করতে হবে, তোমার মার্কসটি তোমাকেই অর্জন করতে হবে। আমি চেষ্টা করব বিকল্প আরেকটি কোনো ছবি দিয়ে বা কোনো এরকম একটি বিষয় নিয়ে এসে কিভাবে উত্তর করা যেতে পারে সেরকম একটি ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করব, অথবা নির্দেশনা দেওয়ার একটু চেষ্টা করব। তবে তোমার যে নির্দিষ্ট যে অ্যাসাইনমেন্টে দেয়া আছে এনসিটিভি কর্তৃক, এই অ্যাসাইনমেন্টটি কাজটি কিন্তু তোমাকেই করতে হবে, একদম তুমি তোমার মতো করে করবে। এবং আমরা অনেক সময় যে কাজটি করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় উত্তর বলে দিলে যে কাজটি হবে, তাহলে হয় কি, তাহলে তোমার ভিতরের যে প্রতিভা সেটি কিন্তু বের হয়ে আসবে না। তুমি শুধুমাত্র একটা জিনিস থেকে কপি করবে, নকল করবে, এটি নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হতে পারে না। এই কারণেই আমরা কিছু নির্দেশনা দেব বটে, তবে তোমার জন্য এই অ্যাসাইনমেন্ট একটি তোমার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন আসলে যেভাবে উত্তর শিক্ষার্থী নিজের মতো করে দেয়, ঠিক এখানেও কিন্তু এই প্রশ্নের বিপরীতে উত্তরটি কিন্তু তোমাকেই দিতে হবে। এই আলোকেই আমরা চেষ্টা করব অ্যাসাইনমেন্টের মূল কথাগুলো কি এবং এই অ্যাসাইনমেন্টের মধ্যে কোন জায়গাগুলোকে বিশেষ দৃষ্টিপাত করেছে, বিশেষ করে রুব্রিক্স, গ্রিড ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমরা ইতিমধ্যে কিছুটা পরিচিত হয়েছো। আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মধ্য দিয়েও তোমাদেরকে পরিষ্কার করবার। এবং আমি প্রথমেই যে কাজটি করবার চেষ্টা করব সেটি হচ্ছে, একদম প্রথমে আমরা 1 নাম্বার যে অ্যাসাইনমেন্টটি করেছিলাম সেই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কিন্তু অনেক বিষয় তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেই জায়গাটি একটু পরিষ্কার করার চেষ্টা করব। এবং সেই 1 নাম্বার অ্যাসাইনমেন্টের সঙ্গে আমি নিতাই কুমার সাহা, সহকারী অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজে যুক্ত ছিলাম। আজকেও তোমাদের সঙ্গে 2 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে যুক্ত হচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা 124 নম্বর বিষয় কর্তৃক পড়ছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। এটি তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের 16 নং ক্লাস। এবং এই ক্লাসে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম অধ্যায় হচ্ছে বুদ্ধি এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যক্তিত্ব। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2। অর্থাৎ এখানে অ্যাসাইনমেন্ট যে 2 নম্বর অ্যাসাইনমেন্টটি দেয়া আছে সেটি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে, দুটো অধ্যায় মিলে অ্যাসাইনমেন্টে যুক্ত করেছে এই কারণেই। আর তোমাদেরকে বলে রাখি, আমরা এই বুদ্ধি এবং ব্যক্তিত্ব অধ্যায় কিন্তু মোটামুটি প্রায় শেষই করেছি। বুদ্ধি অধ্যায় পুরোটাই শেষ করেছি, ব্যক্তিত্ব প্রায়ই আমাদের শেষ হয়ে গেছে। এবং এই অ্যাসাইনমেন্টটি ঠিক যে জায়গা থেকে দেয়া হয়েছে আমরা ঠিক বুদ্ধি পুরোটাই শেষ করেছি, ব্যক্তিত্বেরও আমাদের পুরোটাই এই অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক যতটুকু জায়গা ততটুকু কিন্তু আমরা শেষ করেছি। অর্থাৎ ব্যক্তিত্ব অধ্যায়ের উপরে হয়তো আরেকটি ক্লাস আমরা করলে পরে আমাদের ব্যক্তিত্ব অধ্যায়টা শেষ হয়ে যাবে, কিন্তু এই অ্যাসাইনমেন্টটি করবার জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু ক্লাস কিন্তু আমরা শেষ করেছি। কিছুটা আমরা করেছি অফলাইনে, কিছুটা অনলাইনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চলে যাই। যেমনটা বলছি, আজকে পাঠের শিরোনাম আমরা অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক আলোচনা করব। অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা তৈরি হবে। আজকের এই ক্লাস থেকে আমরা কি জানবো? অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানবো, অ্যাসাইনমেন্ট গ্রিড, নির্দেশনা, মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স। অ্যাসাইনমেন্ট 2 যেটি দেয়া আছে, অ্যাসাইনমেন্টের প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা। এবং এই অ্যাসাইনমেন্টটি করতে গেলে আমাদের যে বিষয়টির সঙ্গে যুক্ত হতে হবে, ওয়েসলার যে বুদ্ধি অভিক্ষাটি আছে, কাহিনী সংপ্রত্যক্ষণ যে ব্যক্তিত্বের অভিক্ষাটি আছে, এই দুটোর উপর ভিত্তি করেই আমাদের অ্যাসাইনমেন্টের অনেকগুলো অংশ কভার করবে। এই কারণে আমরা চেষ্টা করব এই দুটো বিষয়ে আজকের ক্লাসে একটু আলোচনা করবার। সর্বোপরি একটি নমুনা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, যেটা নির্দেশনা এবং সংকেত সেখানে উপস্থাপন করা হবে। আবারও বলি, নমুনা অ্যাসাইনমেন্ট মানে নিঃসন্দেহে এই অ্যাসাইনমেন্টই নয়, বিকল্প একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আমি তোমাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব। তাহলে শিখন ফল আমরা দেখতে পারি,
অ্যাসাইনমেন্টে প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা করতে পারবে তোমরা, এবং সেই সঙ্গে তোমাদের শিক্ষণফল আরো যেটি অর্জন হবে আমার এই আজকের ক্লাস থেকে, ওয়েস্টার বুদ্ধ অভিজ্ঞতা তুমি বর্ণনা করতে পারবে, কাহিনী সংপত্তিকর অভিজ্ঞতা তুমি বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো কিন্তু আমরা ইতিমধ্যে তোমাদের সশরীরে ক্লাসরুমে কিন্তু আলোচনা করেছি। আজকেও কিন্তু আমি অ্যাসাইনমেন্টকে প্রস্তুত করবার জন্য এই জিনিসটা একটু পুনরাবৃত্তি করব, এবং সত্যিকার অর্থে তোমার অ্যাসাইনমেন্টটি করবার পরে তোমার যে শিক্ষণফলটি অর্জন হবে সেটি হচ্ছে ভিন্ন একটি শিক্ষণফল। অর্থাৎ দেখা যাবে যে তুমি হয়তো সেখান থেকে বুদ্ধি সম্পর্কে একটা ধারণা পাবে, বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করতে পারবে, ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাবে, ব্যক্তিত্ব অভিক্ষা প্রয়োগ করতে পারবে। এরকম একটি অবস্থা কিন্তু তোমরা বিশেষ করে যখন তুমি অ্যাসাইনমেন্টটি করবে এবং গল্প রচনা করে সেটাকে একটি ব্যাখ্যা করবে, সুন্দরভাবে উপস্থাপন করবে, শেষে নিশ্চয়ই একটি শিক্ষণীয় বিষয় থাকতে হবে সেই অ্যাসাইনমেন্টে, সেটি আসবে। সবকিছু মিলে তোমাদের একটি ভিন্ন রকমের শিক্ষণফলও কিন্তু অ্যাসাইনমেন্ট তুমি হাতে কলমে যখন করবে তখন তোমার সেটি অর্জন হবে। আমরা একটু ফিরে দেখা যাই, আমরা ঠিক অনেক দিন আগে সেই 1 নম্বর অ্যাসাইনমেন্টটি করেছিলাম। মাঝখানে তো আমরা আসলে আবারও সরাসরি ক্লাস করেছি, দীর্ঘ বিরতির পরে আবারও অ্যাসাইনমেন্ট নিয়ে যুক্ত, এই কারণে আমরা একটু ফিরে দেখায় আমরা চলে যাই গত ক্লাস, অর্থাৎ গত অ্যাসাইনমেন্ট যে ক্লাসটি হচ্ছিল সেই কেন্দ্রিক। এবং গত ক্লাস বলতে ইমিডিয়েট আগের ক্লাসটার কথা বলি, ক্লাস উপস্থিতি নিয়ে কথা বলি। আজকের ক্লাসে কোনো ক্লাস উপস্থিতি নিয়ে আমরা আসবো না। আজকের এই ক্লাস যারা করবে তাদেরকে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে এরকম একটি স্লাইডের মধ্য দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিবার। অর্থাৎ আজকের ক্লাসটি 16 নং ক্লাস, এই 16 নং ক্লাসটি তোমরা অনলাইনে যারা যুক্ত হচ্ছ, যারা ক্লাস করছো, ইতিমধ্যে রোল দিয়েছো, তাদের রোলগুলো এই স্লাইডে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং বরাবরের মতোই আমরা জানি ক্লাস উপস্থিত থাকলে পরে আমাদের পুরস্কার থাকে, শতভাগ ক্লাস উপস্থিতির পুরস্কার, সেটা তোমরা অনলাইনেও পেয়েছো, অফলাইনেও তোমরা পেয়েছো, আগামীতেও নিশ্চয়ই তোমাদের এই পুরস্কারগুলো অব্যাহত থাকবে। এবং আমাদের অনেক সংখ্যক শিক্ষার্থীরা শতভাগ ক্লাসে উপস্থিত থাকে, সেটি সত্যিকার অর্থে আমাদের জন্য একটি বড় পাওয়া। অ্যাসাইনমেন্ট 2 আমরা করছি, এবং সেটাই কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে যে এসএসসি সিলেবাসটি পুনর্বিন্যাস করেছে সেই কেন্দ্রিক একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলি। এবং অ্যাসাইনমেন্টের যে মূল কথাগুলো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম 1 নম্বর অ্যাসাইনমেন্টে। তারপরেও তোমাদেরকে একটু বলি, বেসিক প্রিন্সিপাল বা মৌল ভাবনা বলে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আউট অফ দ্য বক্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, রিয়েল লাইফ সিচুয়েশন, লার্নিং বাই ডুইং, কগনিশন, ইমোশন এবং সাইকোমোটর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলোকে ব্যাখ্যা করেছিলাম। আসলে অ্যাসাইনমেন্ট তোমাদের শুধুমাত্র মনোবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট বলে না, প্রত্যেকটি সাবজেক্টে তোমরা যে অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত হয়েছো এর মধ্যে কিন্তু তোমাদের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাদের আমরা বের করে নিয়ে আসতে চাই। এই স্কিলগুলো, এই দক্ষতাগুলো তোমাদের মধ্যে থেকে কতটুকু আছে এটি দেখতে চাই। এই কারণে তোমরা জানো অ্যাসাইনমেন্ট গ্রিড বলে একটি বিষয় আছে, আমি এগুলোকে বিস্তারিত আলোচনা যাব না। অ্যাসাইনমেন্ট গ্রিড বলতে কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্টটি তোমার পড়ছে এরকম একটি বিষয়। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, দেখার দরকার নেই, এগুলো আমরা দেখেছি আগের ক্লাসে। এরপরে দেখো কোন অ্যাসাইনমেন্টটি কয় নাম্বার সপ্তাহে জমা দিতে হবে। 1 নাম্বারটি 5ম সপ্তাহে, 2 নাম্বারটি 9ম সপ্তাহে, 3 নাম্বারটি 15তম সপ্তাহে, এভাবে নিশ্চয়ই একটি অ্যাসাইনমেন্ট লিখন জমাদানের একটি সপ্তাহ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যুক্ত হলাম 2 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং সেটা 9ম সপ্তাহে জমা দেওয়ার কথা ছিল। প্রথম পত্র থেকে 4টি আছে, দ্বিতীয় পত্র থেকে 4টি আছে, মোট 8টি আছে। এ পর্যন্ত আমরা একটি এবং আজকের ক্লাসের মধ্যে দিয়ে একটি 2টি অ্যাসাইনমেন্টের সঙ্গে পরিচিত হচ্ছি। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মানদণ্ড বা মূল্যায়ন নির্দেশনা, রুব্রিক্স, এগুলো তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসাইনমেন্ট করতে গেলে কিভাবে তোমার সেটিকে মূল্যায়ন করা হবে, তার একটি মানদণ্ড দেওয়া আছে। প্রত্যেক শিক্ষককে সেই নির্দেশনা মেলেই কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি এই মূল্যায়নের নির্দেশনা থেকে তোমরাও কিছুটা ধারণা পেয়ে যাও কিভাবে লিখলে পরে কত মার্কস শিক্ষক দেবেন, বা কোনটার জন্য শিক্ষক কত মার্কসের বিবেচনায় নিয়ে আসবেন, এরকম একটি গাইডলাইন কিন্তু আছে, যেটাকে আমরা মানদণ্ড বলেছি অথবা মূল্যায়ন নির্দেশনা বলেছি বা রুব্রিক্স বলেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি জাস্ট নমুনা দেখাবার জন্য দেখলাম, এরকম কতগুলো বলা থাকে 1 2 3 4 5, কিভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না, এগুলো তোমরা দেখেছো আগে। এবং আমরা এই নম্বর দেওয়ার পরে সেই অ্যাসাইনমেন্ট গুলোর তোমরা যদি 12 থেকে 15-এর মধ্যে পাও তাহলে সেটি অতি উত্তম, 8 থেকে 11 পেলে উত্তম, 5 থেকে 7 পেলে ভালো, 4 থেকে বা 4 থেকে কম পেলে অগ্রগতি প্রয়োজন। অর্থাৎ 15 মার্কসের মধ্যে তোমার মূল্যায়ন যদি হয়ে থাকে তাহলে এরকম একটি কাঠামো কিন্তু দেয়া আছে। পাশাপাশি আমরা একটু বলে থাকি নম্বরটা কিরকম, পূর্ণাঙ্গ বা যথাযথ হলে পরে সাধারণত শিক্ষার্থী 80 থেকে 100% নম্বর পেয়ে থাকে। অধিকাংশ যদি ভালো ঠিক হয়ে থাকে তাহলে 70 থেকে 79, এবং আংশিক যদি সত্যি হয়ে থাকে তাহলে 50 থেকে 69% তার সত্য হয়েছে বলে বা আংশিক সত্য হয়েছে বলে ধরে নেওয়া হয়। অ্যাসাইনমেন্ট লিখিতভাবে উপস্থাপন আমরা করেছি ইতিমধ্যে একটি, এবং সেটি ধারাবাহিকতা একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেই। কিভাবে উপস্থাপন করব, উপস্থাপন করতে গেলে আমাদের লেখার যে ভিত্তিটি হবে, অ্যাসাইনমেন্টে উল্লেখিত নির্দেশনা এবং রুব্রিক্সটি আমাদেরকে অনুসরণ করতে হবে। সরাসরি এবং অনলাইনে পরিচালিত যে ক্লাসগুলো হচ্ছে, সরাসরি ক্লাস তোমরা সরাসরি করে গেছো, অনলাইনে ক্লাসগুলো রাজশাহী কলেজ পেজে আছে, সেটি একটি ভিত্তি হবে। এনসিটিভি অনুমোদিত যে প্রথম পত্র এবং মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে বইটি আছে এটি একটু উৎস হবে। তবে এই অ্যাসাইনমেন্টটি করবার জন্য মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি হলে তোমাদের চলবে, অর্থাৎ 2 নম্বর অ্যাসাইনমেন্টের জন্য। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য
নিজস্ব মানসিক দক্ষতা, অভিজ্ঞতা এবং অন্যান্য জায়গা থেকে নানা রকম তথ্য তুমি পেতে পারো। এগুলো তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখনের ভিত্তি। অ্যাসাইনমেন্ট লিখনের জন্য তোমার উপকরণ আমরা বলেছি যে A4 সাইজের একটু অফসেট পেপার কাগজ হলে ভালো হয়। সাদা বল পয়েন্ট, কালো বল পয়েন্ট কলম দিয়ে লেখাটাই অপেক্ষাকৃত উত্তম। সবুজ বা নীল রঙের সিগনেচার পেন বা মার্কার পেন তুমি ইউজ করতে পারো, পেন্সিল ইউজ করতে পারো, স্কেল তোমার প্রয়োজন হতে পারে। এইরকম ন্যূনতম উপকরণগুলো কিন্তু তোমার প্রয়োজন হবে। এবং আমরা জানি আমরা এক পৃষ্ঠায় লিখে থাকি A4 সাইজের কাগজে। এরকম একটা কভার পৃষ্ঠা আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার ভেতরের যে পৃষ্ঠাগুলো হবে প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা কি করতে চাই, একটু মার্জিন দিয়ে নিতে চাই। তো কভার পৃষ্ঠার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, কভার পৃষ্ঠা অন্তত এরকম একটা বর্ডার দিয়ে বর্ডারের বাইরের দিকে চেষ্টা করব অন্তত 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিয়ে একটু কাজটি করবার। এমনকি ভিতরের যে পৃষ্ঠাগুলো আছে সেই ভিতরের পৃষ্ঠাগুলো আমি ইচ্ছে করলে পরে এরকম ভাবে করতে পারি, অথবা বাম দিকে একটি আর উপরের দিকে একটি মার্জিন দিয়ে আমি পরবর্তী জায়গাগুলো লিখতে পারি। ন্যূনতম পক্ষে 1 ইঞ্চি করে ছেড়ে দিলে আপনার ভালো হয়। তুমি 1.5 ইঞ্চি ছাড়তে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এগুলো ইতিমধ্যে করেছি, সেটা তোমাদের জানা আছে। অ্যাসাইনমেন্ট লিখিতভাবে উপস্থাপন করতে গেলে আমরা এই 6টি ধাপের মধ্য দিয়ে আমরা যদি অ্যাসাইনমেন্টটা উপস্থাপন করি, যেমন তোমার একটা কভার পৃষ্ঠা থাকবে বা শিরোনাম পাতা থাকবে বা প্রথম পাতা যেটাকে বলছি আমরা। এরপরে দ্বিতীয় পাতায় গিয়ে তুমি সূচিপত্র লিখতে পারো এবং তৃতীয় পাতা থেকে তুমি ভূমিকা তোমার লেখা শুরু করতে পারো। এরপরে চতুর্থ বলা হচ্ছে মূল অংশ বা প্রধান অংশ, অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক যে মূল অংশটি আছে সেটি। 5 নম্বরে আছে উপসংহার একটা দিতে চাই এবং শেষে এসে আমরা সহায়ক গ্রন্থাবলী বা তথ্যপঞ্জি দিতে চাই। এই বিষয়গুলোকে বা এই কাঠামোটাকে মাথায় রেখে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটাকে উপস্থাপন করবার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ তোমাদের রাজশাহী কলেজে তোমাদের যে গুগল পেজ ক্লাসরুম আছে সেখানে নিশ্চয়ই এরকম একটি কভার পৃষ্ঠা দেওয়া আছে, তোমরা ইতিমধ্যে পেয়েছো। সেটিকে আমরা শিরোনাম পাতা বলেছি। এরপরে যেমনটা বললাম এখন তুমি সূচিপত্র লিখবা। সূচিপত্র লিখতে গেলে 1, 2, 3, 4 এই 4টা বিষয়ের মধ্যে 1 নাম্বারটাকে ভূমিকা, 2 নাম্বার হচ্ছে মূল অংশ, 3 নাম্বার হচ্ছে উপসংহার, 4 নাম্বার হচ্ছে সহায়ক গ্রন্থাবলী বা তথ্যপঞ্জি। 1কে আমরা ভূমিকার আগে 1 লিখেছি, তার বিপরীতে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে 1.1, 1.2, 2 নাম্বার মূল অংশ, তার বিপরীতে যদি কোনো পয়েন্ট থাকে 2.1, 2.2 ইত্যাদি। 3 এর ক্ষেত্রে উপসংহার, 4 এর ক্ষেত্রে সহায়ক গ্রন্থাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এক এক রকম। এমন হতে পারে আমরা 2 নম্বর অ্যাসাইনমেন্টে নিয়ে যখন কথা বলতে যাব তখন দেখা যাবে ভূমিকা 1 এর বিপরীতে 1.1, 1.2 এটা প্রয়োজন না হতে পারে। মূল অংশের মধ্যে 1, 2, 3, 4 যেমনটা ওখানে দেয়া আছে দেখতে পাচ্ছ এমনটাও দরকার না হতে পারে। আমরা একটা মূল অংশের মধ্যে একটা ছবি দিয়ে হয়তো আমরা একটা গল্প রচনা করব আমাদের যে 2 নম্বর অ্যাসাইনমেন্টে আছে, সেক্ষেত্রে কিন্তু এরকম 2.1, 2.2 এগুলো নাও প্রয়োজন হতে পারে। অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখবো ঠিক সূচিপত্রের পরের যে পাতাটা সেখানে গিয়ে আমরা ধাপ 3 বলেছি ভূমিকা দিয়ে, যেমন বললাম 1, 2, 3, 4 এরকম পয়েন্টগুলো দেওয়া আছে 1.1, 1.2, 1.3 এগুলো নাও দিতে পারি আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য। তোমরা এটা প্রথম অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু এরকম কাঠামো পেয়েছো। মূল অংশের মধ্যে আমরা সেই ছবিটাকে নিয়ে আসবার চেষ্টা করব। আমি যখন আলোচনা করব তখন আরো পরিষ্কার হবে। তারপরে আমরা নিশ্চয়ই এই মূল অংশের মধ্যে আমরা সেই গল্পটাকে রচনা করবার চেষ্টা করব। গল্পের শেষে নিশ্চয়ই একটু শিক্ষণীয় বিষয় কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। সর্বোপরি একটা উপসংহার আমরা দিতে চাই। এরপরে আমরা বলেছি নাম্বার 5 পরে সীমাবদ্ধতা এবং সুপারিশ। যদি তোমার কোনো সীমাবদ্ধতা থাকে তোমার তথ্য উপাত্ত পাওয়ার ক্ষেত্রে অথবা লেখার ক্ষেত্রে অথবা অন্য কোনো তোমার সীমাবদ্ধতা থাকে বা সুপারিশ থাকে তা তুমি লিখতে পারো, না লিখলেও খুব সমস্যা নেই। এরপরে আমরা বলেছি সহায়ক গ্রন্থাবলী বা তথ্যপঞ্জি, অর্থাৎ যে বইগুলো বা যে উৎসগুলো থেকে তুমি তোমার তথ্য উপাত্ত নিয়ে এটিকে উপস্থাপন করছো সেগুলো তোমাকে এই সহায়ক গ্রন্থাবলী বা তথ্যপঞ্জিতে নিয়ে আসতে হবে। এই মোটামুটি 6টি ধাপের মধ্য দিয়ে কিন্তু আমরা লিখবার চেষ্টা করব। পাতার সংখ্যা নিশ্চয়ই নির্ধারিত করবার কোনো সুযোগ নেই, কম বেশি হতেই পারে। লিখিতভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, নান্দনিক উপস্থাপনা। নিশ্চয়ই আমরা বাড়ির থেকে বাড়ির কাজ এটা প্রত্যাশা করি। কাগজে 1 পৃষ্ঠায় লিখবে, কাগজে পাতা নম্বর লিখবে, প্রতিটা পৃষ্ঠার উপরের দিকে অথবা নিচের দিকে তুমি করবে পৃষ্ঠা নম্বর বা পাতা নম্বর কিন্তু সেখানে উপস্থাপন করবে 1, 2, 3, 4 করে পর্যায় করবে। অ্যাসাইনমেন্ট লেখনে বিশেষ সতর্কতা, অ্যাসাইনমেন্ট বাতিল হওয়ার কতগুলো কারণ আছে। নোট বা গাইড বই থেকে সরাসরি তোলা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অ্যাসাইনমেন্ট হুবহু কপি করা যাবে না। শিক্ষার্থী নিজে লিখে বা অন্য কাউকে দিয়ে, নিজে না লিখে অন্য কাউকে দিয়ে লিখিয়ে জমা দিতে পারবে না। এরকম মনে করে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাটা তোমাদের বিশেষ গুরুত্ব দিতে চাই। এমনও হতে পারে এই অ্যাসাইনমেন্ট 2কে কেন্দ্র করে XYZ যে কেউ তোমাদের অনলাইনে কোনো ধরনের কোনো অ্যাসাইনমেন্ট সেটা চলে আসতে পারে, কিন্তু সেই অ্যাসাইনমেন্টটি কখনোই তোমরা কপি করতে যাবে না বা সেটিকে তুমি লিখতে যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই ক্লাসরুমের সঙ্গে যুক্ত হচ্ছ, আমার বিশ্বাস এই ক্লাসটি করলে তুমি তোমার মতো করে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি রচনা করবে। আমার বিশ্বাস তোমার অ্যাসাইনমেন্টটি হবে ইউনিক একটি অ্যাসাইনমেন্ট এবং তুমি যেভাবে লিখবে তার মধ্য দিয়ে সর্বোচ্চ নম্বরও কিন্তু পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজেই আমার দেখবার দরকার নেই সেই অনলাইন বা কোথায় কে একজন
তৈরি করে দিয়েছে সেটাকে আমি হুবাহু লিখে, তাহলে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমন কাজ কখনো কখনো কেউ কেউ করতে পারো, আমি আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। এবং যারা এই ক্লাসটাকে ফলো করে অ্যাসাইনমেন্টটি করবার চেষ্টা করেছো, আমি 1 নম্বর অ্যাসাইনমেন্টে তোমাদেরকে দিয়েছি, সেখানে আমার কাছে মনে হচ্ছে যারা ক্লাসটি ফলো করে অ্যাসাইনমেন্ট তৈরি করছে তাদের মধ্যে একেবারে মৌলিকত্ব এসেছে, এবং আমি যদি বলি মার্কসের দিক থেকে কিন্তু তারা অনেক বেশি এগিয়ে আছে। তো সঙ্গত কারণেই তুমি তোমার মৌলিকত্বটি প্রকাশ করো, তোমার ভিতরে যা আছে তুমি সেটাকে উপস্থাপন করার চেষ্টা করো। আর রাজশাহী কলেজের শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আমার বিশ্বাস তোমাদের ভিতরে আমি সরাসরি ক্লাসরুমে অথবা অনলাইনে এই 1.5 বছরে যতটুকু জানতে পেরেছি, তোমাদের ভিতরে যে ক্রিয়েটিভিটি গুলো আছে সেটি তুমি যদি চেষ্টা করো, তোমার যদি এই অ্যাসাইনমেন্ট তৈরির প্রতি তোমার একটু অনুরাগ থাকে, তাহলে নিঃসন্দেহে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে একটি ভালো অ্যাসাইনমেন্ট তুমি তৈরি করতে পারবে। আজকের পাঠে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ক্লাসে অ্যাসাইনমেন্টে যা আসছিলাম এক নজরে একটু দেখে নিলাম, এবং আজকের পাঠে আমরা একটু দেখে নেব আমরা কি করব। আমরা অ্যাসাইনমেন্ট 2 নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং সেখানে অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে এরকম একটা অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, লেখাটা নিশ্চয়ই অস্পষ্ট। তোমরা তোমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে সেটি আছে পরিষ্কার, সেখান থেকে তোমাদের দেখে নেওয়ার সুযোগ আছে। আমি শুধুমাত্র জাস্ট আমাদের নমুনা দেখিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি আছে সেখানে হচ্ছে এরকম কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলো এখানে অপরিষ্কার দেখতে পাচ্ছ, পরিষ্কার ছবি আরো পরে আসছে। বলেছে এই ছবিগুলোর উপর ভিত্তি করে প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা করতে হবে। অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত ছবিগুলোর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা করতে হবে। ছবি এখানে আছে এবং ছবিগুলো বলা যায় একেবারে স্পষ্ট কতগুলো ছবি, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি সেখানে যদি কোনো কিছু অসম্পূর্ণ থেকে থাকে সে অসম্পূর্ণ অংশটাকে সম্পূর্ণ করা। তাহলে আমরা ছবিগুলো এক পর্যায়ে গিয়ে যখন পরিষ্কার দেখবো তখন তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবি থেকে আমরা কি করবার চেষ্টা করব। এই যে ছবিটা চলে আসছে দেখতে পাচ্ছ, এই যে 6টি ছবি আছে, এই 6টি ছবির উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, এই ছবির অসম্পূর্ণ অংশগুলোকে সম্পূর্ণ করতে হবে। দেখতে হবে এখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটি 6টা ছবি আছে, কোন জায়গাটা অসম্পূর্ণ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন 1 নাম্বার ছবিটার কথা বলি, গলা পর্যন্ত আছে, গলা নিচ পর্যন্ত দেয়া নেই, গলা নিচ পর্যন্ত আবার সম্পূর্ণ করবার কিছু নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ঠিক গলার উপর পর্যন্ত যতটুকু আছে তার মধ্যে কতটুকু জায়গা গ্যাপ আছে, কতটুকু কি নেই অসম্পূর্ণ মনে হচ্ছে তোমার কাছে। ঠিক 2 নাম্বার ছবিটাও দেখো তাই দেখতে পাচ্ছি, তার নিচের দিকে কি আছে তা না, তাকে যতটুকু দেখা যাচ্ছে তার মধ্যে, তার উপরের অংশের মধ্যে যতটুকু দেখা যায় তার মধ্যে কতটুকু নেই। তারপর 3 নাম্বার ছবিটাও দেখবে, 4 নাম্বার দেবে, এভাবে দেখা যাবে কি এই ছবিটার জাস্ট অংশগুলোকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। আমরা অ্যাসাইনমেন্টে যখন আসবো তখন কথা বলবো, এরকম কথা বলা আছে, এই ছবিগুলোকে প্রথমে কি করতে হবে, এগুলোকে পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে। আংশিকভাবে আছে, অংশবিশেষ নেই, সেই অংশগুলোকে যুক্ত করে তোমাকে বিষয়টাকে সম্পূর্ণ করতে হবে। আমরা চেষ্টা করব এই ছবিটি আমি চেষ্টা করব তোমাদের পরিষ্কারভাবে পাওয়ার জন্য। তোমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে তুমি ছবিটা সেখান থেকে তুমি কালেক্ট করতে পারবে। এই ছবিটা তোমাদেরকে বলে রাখি, ছবিটা তোমাকে আঁকতে হবে এমনটা না, ছবিটা আঁকার স্কিলও আমরা দেখবো এমনটাও না। এই অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে তুমি এটাকে তোমার গুগল ফর্ম থেকে নিয়ে তুমি এটা প্রিন্ট করে নিতে পারো। তুমি একটা A4 সাইজের কাগজে এটাকে তুমি প্রিন্ট করে অথবা তুমি ফটো স্টার্ট করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সেখান থেকে তুমি যে কাজটি করবে সেই পেজের মধ্যে তুমি এই ছবিগুলোর কোন অংশটা নাই তোমার দিলে পরে তোমার, যেমন একটা উদাহরণ দেই, ধরো একটি ত্রিভুজে তো আমরা 3টা কোণা থাকে, তাই না, 1 2 3, 3টা কোণা থাকে, 1 2 3, 3টা কোণার দেখা গেল 3টা কোণায় যুক্ত করা নেই। এই কোণা যেটা সেখানে একটু গ্যাপ আছে, এই কোণায় একটু গ্যাপ আছে, এই কোণায় একটা গ্যাপ আছে। 3টা কোণা যদি গ্যাপ থাকে তাহলে সত্যিকার অর্থে কিন্তু পুরোপুরি সেটি ত্রিভুজ হয়নি। তাহলে আমাদের কি করতে হবে, গ্যাপগুলোকে পূর্ণ করতে হবে। গ্যাপটাকে পূর্ণ করলে পরে আমি কালো কালি দিয়ে পূর্ণ করতে পারি, তবে তোমাদেরকে একটু পরামর্শ দেব, যে অংশটুকু তুমি পূর্ণ করছো সেই অংশটুকু একটু ভিন্ন কালি দিয়ে, অর্থাৎ তোমার এটা যদি কালোতে থাকে তুমি ফটোকপি করে নাও বা প্রিন্ট করে নাও, তাহলে কালোতে আসবে। তুমি সেই যে জায়গাটা তুমি শুধুমাত্র পূর্ণ করবে, পূর্ণের জায়গাটা যদি তোমার নীল কালি দিয়ে চিহ্নিত করো তাহলে কিন্তু খুব সহজে সেটা বোঝা যাবে শিক্ষার্থী কোন জায়গাটাকে চিহ্নিত করেছে অর্থাৎ কোন জায়গাটাকে সে পূর্ণ করেছে। এবং একজন পরীক্ষকের কাছেও কিন্তু সেটি খুব পরিষ্কার হয়ে যাবে যে শিক্ষার্থী এই ছবিটার মধ্য থেকে কোন কোন জায়গাটাকে সে তার কাছে মনে হচ্ছে অসম্পূর্ণ ছিল। তাহলে আমরা কি করব, কালো কালি দিয়ে যদি তোমার কাছে ছবিটি যায়, এই ছবিটি তুমি ফটোকপি করে নেওয়ার পরে ওখানেই তুমি দাগাতে পারো, দাগিয়ে পূর্ণ করতে পারো। কালিটা একটু ভিন্ন কালি ব্যবহার করলে পরে, কালোর সঙ্গে তুমি নীল করলে পরে খুব সহজেই বোঝা যাবে যে এই জায়গাগুলো তিনি পূর্ণ করেছেন। অর্থাৎ ওই যে বললাম ত্রিভুজটা হয়নি, 3 জায়গা গ্যাপ ছিল 3টা অংশে, আর সেই জায়গা একটু কোণা, শুধুমাত্র 3 কোণায় একটু করে এভাবে দাগ এভাবে দাগ এভাবে দাগ দিলে কিন্তু পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা কিন্তু তাহলে বুঝলাম ওই কোণার দাগটা যদি কালো দিয়ে দেয় তাহলে দোষের কিছু নেই, তবে যদি অন্য কালি ব্যবহার করো তাহলে কিন্তু আরো পরিষ্কার হবে, কারণ তোমাকে কিন্তু মূল্যায়ন করবে এই অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে যে তুমি সঠিক জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছো কিনা, কিংবা তুমি সঠিক চিহ্নগুলো দিয়ে সঠিক দাগগুলো দিয়ে বা সঠিকভাবে এঁকে এই ছবিগুলো পূর্ণ করেছো কিনা।
তো আমরা আরো কথা বলবো এই ছবি নিয়ে, পরবর্তীতে আসছি। তো এরকম কিছু কথা বলা আছে, শিখন ফল দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, একটু অস্পষ্ট। তোমরা নিশ্চয়ই এটা ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো, পাশাপাশি তোমাদের হাতেও আছে। আমি তারপরে একটু নিজের থেকে একটু পড়ে দেই। শিখন ফলের মধ্যে বলেছে কি যে বুদ্ধির ধারণা বর্ণনা করতে পারবে, যেটা 1 নম্বর অধ্যায় আছে। বুদ্ধি পরিমাপগত যে বুদ্ধি পরিমাপ করতে গেলে যে পরিমাপকগুলো আছে তা বাস্তবে প্রয়োগ করতে পারবে, এটা অধ্যায় 1-এ। ব্যক্তিত্বের ধারণা তোমরা পাবে, এবং সর্বোপরি বলা আছে ব্যক্তিত্ব পরিমাপের সংশ্লিষ্ট যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো বাস্তবে প্রয়োগ করতে পারবে। এরকম কিছু শিখন ফল বা বিষয়বস্তু এখানে বলা আছে। নির্দেশনা বলে দেওয়া আছে এটার ক্ষেত্রে, এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে গল্পের ভূমিকা থাকতে হবে একটু। এরপর বলছে ছবির অসম্পূর্ণ অংশগুলোকে সম্পূর্ণ করতে হবে। তারপরে বলেছে গল্পটি 200 শব্দের মধ্য দিয়ে তৈরি করতে হবে। অবশ্যই একটি শিক্ষণীয় বিষয় গল্পের পরিশেষে উল্লেখ করতে হবে। নেক্সট বলেছে প্রয়োজনে গল্প সাজাতে অভিভাবক বা ভাই বোনের সহযোগিতা নেওয়া যেতে পারে, সাহায্য নেওয়া যেতে পারে। গল্প তৈরি করতে গিয়ে প্রয়োজনে ইন্টারনেট বা সাহায্য নিতে পারো, অথবা অনলাইনে গিয়েও তুমি কোনো তথ্যপাত্র পেতে পারো। এই সুযোগগুলো তোমার রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গল্পের একটা ভূমিকা থাকতে হবে। আমরা চেষ্টা করব এই এই তোমার অ্যাসাইনমেন্টে কোন অধ্যায় থেকে নেওয়া হচ্ছে, যেমন বলেছে বুদ্ধি এবং ব্যক্তিত্ব অধ্যায় থেকে নেওয়া হচ্ছে, তাহলে বুদ্ধি এবং ব্যক্তিত্ব সম্পর্কে একটু ধারণা তোমাদের সেখানে চলে আসতে পারে। এরপরে সেই ভূমিকার মধ্যে বুদ্ধির সংজ্ঞা, ব্যক্তিত্বের সংজ্ঞা, অথবা বুদ্ধিকেন্দ্রিক একটি আলোচনা তোমার সামান্য একটু সেখানে থাকতে পারে। এরপরে ভূমিকার মধ্যে তুমি চেষ্টা করবে তোমার যে গল্পটি তুমি রচনা করতে যাবে, যদি সম্ভব হয় সেই গল্পের একটু ভূমিকা সেই জায়গাটায় নিয়ে আসবার চেষ্টা করা, অথবা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমার ভূমিকার মধ্যে তুমি তোমার মতো করে একটু সংজ্ঞায়ন করলে, একটু বুদ্ধি ব্যক্তিত্ব সম্পর্কে লিখলে, এবং অ্যাসাইনমেন্টে এই কেন্দ্রিক সামান্য একটু, খুব বেশি কিছু লেখার দরকার নেই। এরপরে তোমার যে কাজটি করতে হবে, তুমি তো চলে যাবা তোমার পরবর্তী পেজে গিয়ে ভূমিকার পরে মূল যে অংশটি আছে সেখানে সবার আগে এই ছবিটি দেবার চেষ্টা করবে। এই 6টি ছবি, যেটা তুমি অলরেডি বলেছি, তুমি ফটোকপি করে নেবে। ছবিটি দেওয়ার পরে ছবির নিচে তো তুমি গল্পটা লিখবে। সেই গল্পটা লিখতে গেলেও ইচ্ছে করলে পরে তুমি সেখানেও গল্পের একটু ভূমিকা একটু সামান্য একটু দিয়ে তুমি গল্পটা শুরু করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গল্পটা লিখবো। গল্পের শেষে এসে কিন্তু আমাদের কি করতে হবে, একটু শিক্ষণীয় বিষয় আমরা গল্পটা থেকে কি পেলাম সেটা একটু 2-3-4 সেন্টেন্সের মধ্যে দিয়ে তুমি পারো, অথবা 1 সেন্টেন্সের মধ্যে দিয়ে পারো, সেটাকে উল্লেখ করতে হবে। এভাবে আমরা কিন্তু কাজটি করবার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখো, আবারও দেখো অনেকটা অপরিষ্কার দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে শিক্ষক এটাকে কিভাবে মূল্যায়ন করবেন, অর্থাৎ তোমার এখানে 6টি ছবি আছে। 6টি ছবি তুমি যদি পূর্ণ করতে পারো তাহলে তুমি পাবে হচ্ছে 6 মার্কস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5টি পারলে 5, 4টি পারলে 4, 3টি পারলে 3, 2টি পারলে 2, 1টি পারলে 1, না পারলে পরে 0, অর্থাৎ 6 মার্কস হচ্ছে তোমার এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা ছবির মধ্যে কিছু অসম্পূর্ণ জায়গা আছে, তুমি তোমার মতো করে চেষ্টা করবে। তবে একটি ছবির মধ্যে কিন্তু একাধিক জায়গাও অসম্পূর্ণ থাকতে পারে। তুমি চেষ্টা করবে একাধিক জায়গা যদি একটি ছবির মধ্যে অসম্পূর্ণ থাকে, সেখানে সেই জায়গাগুলো যে কয়টি অসম্পূর্ণ আছে চেষ্টা করবে তুমি সর্বোচ্চ দিয়ে সেটাকে পূর্ণ করবার। আর কোন ছবির মধ্যে যদি একটি অসম্পূর্ণ অংশ থাকে তাহলে তুমি একটি অসম্পূর্ণ অংশই পূর্ণ করবে। অর্থাৎ তুমি 6টি ছবিকেই তুমি শনাক্ত করবার চেষ্টা করবে, কোন জায়গাটা সমস্যা আছে সেটাকে পূর্ণ করবার চেষ্টা করবে। 6টি পারলে 6 মার্কস পেয়ে যাবে, আর একটিও না পারলে পরে সেখানে 0 মার্কস হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে অংশটি আছে গল্প রচনা, এই 6টি ছবি তুমি যেভাবে পূর্ণ করলে, এরপরে এই 6টি ছবি মিলেই তুমি একটি গল্প রচনা করবার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার এই গল্পের প্রয়োজনে তোমার যদি কোনো কারণে মনে হয় যে না 5টি ছবি দিয়ে একটি গল্প হচ্ছে, 4টি দিয়ে হচ্ছে, তুমি করতে পারো। তবে তুমি চেষ্টা করবে 6টি দিয়ে একটি গল্প রচনা করবার। গল্পটি হতে হবে 200 শব্দের মধ্যে, এবং চেষ্টা করবে সেখানে একটু শিক্ষণীয় বিষয় শেষে কি আসবে সেই বিষয়টি উপস্থাপন করবার। যদি পুরো গল্পটি তুমি যদি যেভাবে বলেছে ঠিক একেবারেই ভূমিকা, তারপরে সেই গল্পের সেই একেবারে সুন্দর একটি গল্প, সবগুলো চরিত্রকে ব্যবহার করা, সর্বোপরি একটি শিক্ষণীয় বিষয় থাকা, এবং অ্যাসাইনমেন্টের বাদবাকি যে বিষয়গুলো আছে সহায়ক গ্রন্থাবলী থেকে শুরু করে সবকিছু যদি তোমার লিখিতভাবে ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি ছবি অনুযায়ী তুমি 200 মার্কসের মধ্যে লিখলে পরে তুমি 9 পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো কারণে কিছু কিছু জায়গায় ঘাটতি থাকে সেই অনুযায়ী বলা আছে, কোনো কারণে তুমি তার থেকে কিছু ঘাটতি থাকলে 7 পাবে, তার থেকে একটু ঘাটতি থাকলে 5 পাবে, তার থেকে একটু ঘাটতি থাকলে 3 পাবে। আর একেবারেই যদি তোমার শিক্ষণীয় বিষয় বা তোমার গল্প কোনো কিছুই না হয় তাহলে তুমি 0 পাবে। অর্থাৎ তোমার যদি শুধু গল্পটি ঠিক থাকে, তোমার শিক্ষণীয় বিষয় আসেনি, তাহলে তুমি 1টি মার্কস পাবে। তোমার গল্পটি ঠিক নেই কিন্তু তোমার সেখান থেকে একটা শিক্ষণীয় বিষয় বেরিয়ে আসছে, তাহলে তুমি কিন্তু কিছু মার্কস পাবে। আবার দুটোই যদি থাকে, গল্পটিও ঠিক আছে, শিক্ষণীয় বিষয়ও ঠিক আছে, সবকিছু ঠিক থাকলে পরে নিশ্চয়ই আমি একটু পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারি। সেইগুলোই কিন্তু এখানে নির্দেশনার মধ্যে বলে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ঠিক এটা আরেকটু আমরা স্পষ্ট করে ছবিটা দেখতে পাচ্ছি, তার ডান দিকে একটু সেই আমাদের যে রুব্রিক্স, শিক্ষকের জন্য এটা মূলত আসলে বেশি দরকার। তোমরা একটু অস্পষ্ট আকারে হয়তো দেখতে পাচ্ছ, তোমাদের গুগল ক্লাসরুমে এটি দেওয়া আছে, সেখান থেকে তুমি একদম পরিষ্কার হতে পারবে। তাহলে আমাদের এই কেন্দ্রিক হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট, যেখান থেকে আমরা কি করব, একটি
গল্প রচনা করতে যাব। সবার প্রথমে কি কাজ বলেছে, প্রদত্ত ছবিগুলোর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা। তাহলে আমরা এই ছবিগুলোকে প্রথমে 1 2 3 4 5 6টা ছবির যে অংশগুলো এখানে নেই, মনে হচ্ছে দিলে পরে পূর্ণ হবে, তুমি সেই কাজটি করবে। এটার জন্য তোমার কত মার্কস আছে, 6টির জন্য কিন্তু 6 মার্কস আছে, এটা আগেই বলেছি। তাহলে আমরা যে পাতায় আমরা এটাকে উপস্থাপন করব, যেমন বলেছি একবারে সেই মূল অংশে গিয়ে সেখানেই কিন্তু আমরা এই ছবিটার সঙ্গে মিল রেখেই আমরা বলেছি এটা ভিন্ন কালি দিয়ে সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবো। আমি ভিন্ন কালির কথা বলছি, আবারও বলছি, ভিন্ন কালি না ব্যবহার করে তুমি যে কালো ব্যবহার করো তাও হবে। সেক্ষেত্রে কোথায় কোথায় তুমি আসলে নতুন দাগ দিলে সেটাকে শিক্ষককে অথবা যিনি মূল্যায়ন করবেন তাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তার থেকে বরং চেষ্টা করবে কালো দিয়ে যদি হয়ে থাকে তাহলে নীল দিয়ে, আর যদি নীল দিয়ে তুমি হয়ে থাকে তাহলে কালো দিয়ে। আরেকটি কথা বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেউ যদি মনে করে থাকো যে না এটা ফটোকপি তুমি করতে চাও না, তাহলে তুমি তোমার মতো করে ছবিগুলো আঁকতে পারো, তুমি একেও তুমি তোমার মতো করে কিন্তু সেখানে পূর্ণ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা তোমার আঁকার স্কিল যেহেতু দেখছি না, কিন্তু তোমাদের অনেকেই তোমরা আঁকতে পারো, যারা আঁকতে পারো তারা নিজের মতো করে আঁকতে পারো। একেবারে হুবহু এরকমই ছবি হতে হবে এমনটা না। তোমার আঁকাটা কত ভালো হলো কতটা দুর্বল হলো এটা আমরা দেখতে যাব না, এটা তোমার মূল্যায়নও হবে না। আমরা মূল্যায়ন করবো এইটি ছবিটি অনেক দুর্বল হয়েছে, কিন্তু ছবির যে জায়গাটিকে দিলে পরে ছবিটি পূর্ণ হবে সেটা অন্তত আছে, এইটুকু হলেই হবে। এই কারণে এই ছবিগুলো অনেকেই হয়তো তোমরা আঁকতে যাবে, আঁকলে দোষের কোনো কিছু নেই, আঁকা খারাপ হলে পরে কোনো সমস্যা নেই, দুর্বল হলেও তার জন্য মার্কস কাটা যাবে না। মার্কস কাটা যাবে তুমি যদি অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করতে না পারো, তাহলে হয়তো তুমি মার্কস পাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তার সবভাবে বললাম আমরা একটা ফটোকপি করে নিয়ে আমরা পূর্ণ করতে পারি, অথবা আমরা কি করতে পারি নিজের মতো করে 6টা ছবি এঁকেও সে অসম্পূর্ণ অংশগুলো অন্য কালি দিয়ে বা অন্যভাবে সেটাকে চিহ্নিত করে উপস্থাপন করতে পারি। তাহলে শিখন ফল আমাদের এখান থেকে এই অ্যাসাইনমেন্ট করতে গেলে আমাদেরকে ওয়েস্টার বুদ্ধি অভিক্ষা বর্ণনা জানতে হবে। তাহলে আমরা একটু খুব সংক্ষেপে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েস্টার বুদ্ধি অভিক্ষাটা একটু তোমাদের সামনে তুলে ধরি। আমরা ক্লাস করেছি, তোমরা জানো ডেভিড ওয়েস্টার এই অভিক্ষাটি তৈরি করেছেন, এবং সেখানে 11টি উপ অভিক্ষা আছে এবং তাকে দুটি ভাগে ভাগ করা আছে। 6টি হচ্ছে ভাষাগত মানক আর 5টি হচ্ছে কর্ম সম্পাদনমূলক উপ অভিক্ষা। এই 11টা উপ অভিক্ষা নিয়ে ওয়েস্টার বুদ্ধি অভিক্ষা আমরা এটি আলোচনা করছি। কেন? কারণটি হচ্ছে এই অভিক্ষার বা এই বুদ্ধি অভিক্ষা কেন্দ্রিক অ্যাসাইনমেন্টে এখানে রয়েছে। ভাষাগত মানকের মধ্যে দেখো আবার 6টি উপ অভিক্ষা রয়েছে, সাধারণ তথ্য, সাধারণ বোধশক্তি, গাণিতিক যুক্তি, সাদৃশ্য, শব্দাংশ, সংখ্যা পরিসর ইত্যাদি। এগুলো ব্যাখ্যা আমরা পড়েছি কোন ধরনের তথ্য কয়টি রয়েছে। আমি যে জায়গাটা আরেকটু জোর দেবো সেটি হচ্ছে যে ওয়েস্টলার বুদ্ধি অভিক্ষার মধ্যে আরেকটি যে অংশ কর্ম সম্পাদনমূলক বুদ্ধি অভিক্ষা, সেখানে 5টি উপঅভিক্ষা। এর মধ্যে দেখো 1 2 3 4 5 করে 5টি পয়েন্ট আছে। 1 হচ্ছে ছবি পূরণ, 2 হচ্ছে ছবি সাজানো, 3 হচ্ছে ব্লক ডিজাইন, 4 হচ্ছে বস্তু গঠন, 5 হচ্ছে সংখ্যা প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নম্বরে যেটি আছে ছবি পূরণ, অর্থাৎ 15টি ছবি পূরণ করার মধ্য দিয়ে কিন্তু এই অভিক্ষাটিতে ব্যক্তির দক্ষতা বা ব্যক্তির বুদ্ধি বের হয়ে আসে। তো আমাদের অ্যাসাইনমেন্টে রয়েছে এই 1 নাম্বার বিষয়টাকে কেন্দ্র করে। 1 নাম্বার বলতে ছবি পূরণ, অর্থাৎ এই 6টি যে ছবি দেওয়া আছে অ্যাসাইনমেন্টের মধ্যে, এই 6টি ছবি পূরণ করার মধ্য দিয়ে আমরা দেখতে চাই তার দক্ষতাটা কতটুকু। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে মূলত আসলে আমরা পরীক্ষণ পাত্রের দক্ষতাটা দেখছি, যার উপর এটি প্রয়োগ করা হচ্ছে। যে ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, এই ছবিগুলো পূরণ করবেন, তাকে বলে থাকি আমরা পরীক্ষণ পাত্র। সেই পরীক্ষণ পাত্র কতটুকু ছবি দেখে কতটুকু রেসপন্স করতে পারে, আমরা পরীক্ষণ পাত্রের সেই রেসপন্সটাকেই দেখছি। এই জায়গাটাই আমরা দেখবার চেষ্টা করি। তো সঙ্গত কারণে বলছি পরীক্ষণ পাত্রে যেহেতু দক্ষতা দেখছি, কাজে পরীক্ষণ পাত্র তো নিশ্চয়ই আমরা ওই দক্ষতাটা দেখতে চাই না সে কতটুকু ভালো আঁকলো কতটুকু দুর্বল আঁকলো, আমরা দেখতে চাই সে তার সঠিক জিনিসটাকে সে বের করতে পারে কিনা। এবং সঠিক জিনিসটা যদি সে চিহ্নিত করতে পারে, তার মধ্য দিয়ে কি হবে, তার মধ্যে দিয়ে তার একটা বুদ্ধি বেড়ে আসবে। আর ছবি আঁকার স্কিল কিন্তু এটা আলাদা স্কিল, আলাদা অ্যাপটিটিউড টেস্ট আমরা বলে থাকি, সেই জায়গাটা কিন্তু আমরা করছি না। কাজে সে শুধুমাত্র চিহ্নিত করতে পারে কিনা কোন জায়গাটা তার গ্যাপ আছে অথবা কোন জায়গাটা ছবির মধ্যে অসম্পূর্ণ আছে। এই ছবি পূরণের উপর ভিত্তি করে আমাদের এই অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, এটি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ 1 নম্বরে দেখো তো আমরা কি করেছি, এরকম কতগুলো কাজ করেছি। ছবি একটা সম্পূর্ণ ছবি আছে, সেই ছবিটাকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তারপর 2 নম্বরে দেখো ছবি সাজানো, 3 নম্বর ব্লক ডিজাইন, 4 নম্বর, 5 নম্বর, এভাবে কিন্তু এটা আমি পড়িয়েছি তোমাদেরকে। কাজে আজকের ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করতে যাব না, শুধুমাত্র ছবি পূরণ। ওয়েস্টলার যে অভিক্ষাটা আবিষ্কার করেছেন সেখানে কিন্তু ছবি পূরণের মধ্যে এরকম 15টি কিন্তু অপশন সেখানে আছে, যে ছবিগুলো বলা যায় আংশিকভাবে ছবিগুলো আছে, একেবারে অর্থপূর্ণ ছবি, কিন্তু এগুলো তো অস্পষ্ট দ্ব্যর্থবোধক কোনো ছবি নয়, স্পষ্ট ছবি, কিন্তু ছবি কিছু একটা অংশ দিলে পরে সেটা পূর্ণ হয়ে যাবে। এগুলো কোনো কাল্পনিক ছবি কিন্তু নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ঠিক এভাবে কার্য সম্পাদনমূলক অভিক্ষা প্রয়োগ করে থাকি, তার একটু নমুনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমরা ক্লাসে পড়েছিলাম, এগুলো বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র এই কারণে নিয়ে আসলাম যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টটি এই সব শিখন ফলের সঙ্গে আছে। তোমরা যদি আমার সঙ্গে যুক্ত থেকে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের একটু প্রশ্নোত্তর পর্বে আমরা যেতে পারি। দেখো তো আমরা পড়েছিলাম ঠিক অভিক্ষা পড়তে গিয়ে, অধ্যায়টা বুদ্ধি অভিক্ষা পড়তে গিয়ে, বুদ্ধি অধ্যায় পড়তে গিয়ে আইকিউ এর বাংলা পরিভাষা হলো ক খ গ ঘ।
যারা পারবে তারা উত্তর দেবে, 1 নাম্বার দিয়ে উত্তর দেবে কোনটি সঠিক। আমি একটু দেখতে চাই তোমরা উত্তর লিখেছো কিনা বা উত্তর লিখতে পারছো কিনা, একের কোনটি সঠিক। আমরা একটু উত্তরে চলে যাই। 1 লিখে তোমরা ক হলে ক, খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ লিখবে। হ্যাঁ, আমরা দেখতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা যুক্ত আছো তারা উত্তর লিখছো। হ্যাঁ, উত্তর, হ্যাঁ অলরেডি উত্তর এসছে। আসফিকা বিনতে আজিজ, সিফাত নাজনীন প্রিয়া উত্তর দিয়েছে, আনোয়ারুল ইসলাম উত্তর দিয়েছে, আসফিকা বিনতে উত্তর দিয়েছে, হ্যাঁ দিয়া উত্তর দিয়ে, সাজিয়া তাসনিম দিয়া উত্তর দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উত্তর দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো শিক্ষার্থীরা পর্যায়ক্রমে উত্তর দিয়ে যাচ্ছে। রবিউল ইসলাম রনি উত্তর দিয়েছে। ওকে, প্রত্যেকে ঘ উত্তর দিয়েছো, সকলের উত্তরটাই সঠিক হয়েছে। ওকে, আমরা চলে যাই আমাদের পরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে। হ্যাঁ, নাম্বার 2 প্রশ্ন হচ্ছে ওয়েসলার বুদ্ধ ভিক্ষায় কার্য সম্পাদনমূলক মানকে ছবি পূরণ উপভিক্ষাটি কতটি ছবি রয়েছে, অর্থাৎ যেটার উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্ট, সেখানে কয়টি ছবি রয়েছে, 10টি, 12টি, 15টি, 25টি। কোন উত্তরটি সঠিক আমরা দেখতে চাই। 2 নাম্বার দিয়ে কারা উত্তরটা সঠিক লিখতে পারছো, কয়টি প্রশ্ন উত্তর রয়েছে বা কয়টি সমস্যা রয়েছে। অলরেডি 2 এর ক উত্তর দিয়েছে আনোয়ারুল ইসলাম, উত্তর অলরেডি চলে আসছে। আমরা একটু দেখতে চাই আরো কারা উত্তর দিচ্ছ। হ্যাঁ, আমাদের আসফিক সিফাত উত্তর দিয়েছে, সাদিয়া তাসনিম দিয়া, সাইদা তাসনিম দিয়া, সাকলান আমরা দেখতে পাচ্ছি, ফিরোজ উত্তর দিয়েছে, আসফিকা উত্তর দিয়ে, সিফাত নাজনীন প্রিয়া উত্তর দিয়েছে। ওকে, আমরা একটু চলে যাই পরেরটা একটু চলে যাই, আমরা দেখে নেই একটু। তোমরা উত্তর দিয়েছো, কেউ দিয়েছে 10টা, কেউ 12টা, কেউ 15টা, কেউ 25টা। উত্তরগুলো একাধিক এসছে। তোমাদের জন্য প্রশ্ন থাকলো এটি, আমি উত্তরটি আজকের ক্লাসে বলে দেবো না, তোমরা নিজেরা বই দেখে উত্তরটি সঠিক বের করবে। ছবি পূরণ উপভিক্ষায় কোন উত্তরটি সঠিক হবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। রাজুর মানসিক বয়স কত? আমরা একটু উদ্দীপকটা পড়ি। রাজু 6 বছর বয়সে সবগুলো বিষয়ের উত্তর দিতে পারে, কিন্তু 7 বছর বয়সের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। রাজুকে নিয়ে এখানে প্রশ্নটা আছে, রাজুর মানসিক বয়স কত? 6 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর। যারা তোমরা পারবে ঝটপট উত্তরটা দিয়ে দাও। এই মুহূর্তে যারা ক্লাসরুমে আছো তারাও দিয়ে দিবে, আর যারা পারছো না তারা নিশ্চয়ই পরে ক্লাসটা দেখলে পরেও তোমরা উত্তর দেবে। এখন আমরা এই মুহূর্তে উত্তরটা একটু পেলে পরে আমাদের জন্য ভালো হয়। আমাদের ক্লাসের শিক্ষার্থীরা কতটুকু আমার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অলরেডি সাইদা উত্তর দিয়েছে, আনোয়ারুল ইসলাম উত্তর দিয়েছে 3 নম্বর প্রশ্নের। চমৎকার, দেখতে পাচ্ছি আমি উত্তরগুলো এসছে। সিফাত নাজনীন প্রিয়া উত্তর দিয়েছে, তানভীর শাওন উত্তর দিয়েছে, আমরা এবং রবিউল ইসলাম রনি উত্তর দিয়েছে। অনেক ধন্যবাদ তোমরা যারা আছো যুক্ত এবং উত্তর দিচ্ছ। পর্যায়ক্রমে সবাই তোমার উত্তরগুলো দিতে পারবে। তো আমরা চলে যাই তাহলে, রাজুর মানসিক বয়স কত? তোমার উত্তর দিয়েছো 7 বছর বয়সের কোনো উত্তর দিতে পারে না, তার মানে তার মানসিক বয়স হচ্ছে 6 বছর। 6 বছর সবগুলো পারে, তাহলে 3 এর ক নাম্বার এটা সঠিক। তোমরা যারা দিয়েছো উত্তর প্রত্যেকেই সঠিক করেছো। এরপরে আরেকটি প্রশ্ন আসবে আমাদের উদ্দীপকের মধ্যে, দেখো আরেকটু বলা আছে, 10 বছর বয়সের ময়না তার বয়সের থেকে 2 বছরের বেশি বয়সের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। এর উপর ভিত্তি করে আমাদের এই 4 নম্বর প্রশ্নটি আছে, ময়নার বুদ্ধাঙ্ক হলো ক 72, খ 83.63, গ হচ্ছে 100, ঘ হচ্ছে 120। অর্থাৎ 10 বছর বয়সের ময়নার প্রকৃত বয়স 10, তার থেকে 2 বছরের বেশি উত্তর দিতে পারে, তার মানে হচ্ছে তার মানসিক বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমরা জেনে মানসিক বয়স বা প্রকৃত বয়স ইন্টু 100, নিশ্চয়ই হিসাব করে তোমরা উত্তরটা দিতে পারবে। 4 নম্বর প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই তোমরা দিতে পারছো। আমরা জানি 12 নিচে হচ্ছে 10, মানসিক বয়স বা প্রকৃত বয়স ইন্টু 100, তাহলে কত উত্তর আসে আমরা একটু নিশ্চয়ই শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরটা পেয়ে যাব। আমরা নিচে 10, 100 কে কাটলে পরে 10.100, তাহলে 10, তাহলে 10 কে 12 দিয়ে গুণ দিলে 120। এরকম একটি উত্তর নিশ্চয়ই তোমাদের আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তোমরা নিশ্চয়ই তোমরা সেই জায়গাটি উত্তর দিতে সক্ষম হবে। অলরেডি উত্তর চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি 4 এর ঘ, এবং আরো দেখতে পাচ্ছি মম উত্তর দিয়েছে 4 এর ঘ, তানভীর উত্তর দিয়েছে, সাইদা উত্তর দিয়েছে, আসফিকা উত্তর দিয়েছে। হ্যাঁ, চমৎকার, তোমরা উত্তরগুলো দিচ্ছ এবং পরেও যারা দেখবে তারাও কিন্তু উত্তরগুলো দেবে। আমরা একটু পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা একটু লিখতে। পূর্ববিন্যাসকৃত সিলেবাসে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় রয়েছে? কোন কোন অধ্যায় রয়েছে? আমরা ইতিমধ্যে বুদ্ধি ব্যক্তিত্ব নিয়ে কথা বলছি, এই দুটো তো অধ্যায় রয়েছে। এর বাইরে আরো 3টি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের নামগুলো কি তোমরা লিখতে পারবে? পারলে পরে নিশ্চয়ই তুমি সেই বক্সের মধ্যে তুমি লেখাটা উপস্থাপন করো। আমি দেখতে চাই বুদ্ধি ব্যক্তিত্বের বাইরেও আর কোন 3টি অধ্যায় আমাদের পড়তে হবে এবং আমাদের রয়েছে, আমাদের এই দ্বিতীয় পত্রের মধ্যে রয়েছে।
তোমরা পারবে। আমি জানি যে একটু সময় লাগছে, আসলে নেটেও একটু দুর্বলতা আছে, এবং আমার বিশ্বাস যে তোমরা প্রত্যেকেই মনোবিজ্ঞান বইটি তোমাদের সামনে এখন আছে, তোমরা নাড়াচাড়া করছো, এবং আমাদের যেহেতু সিলেবাসটা ছোট করেছে, হ্যাঁ অলরেডি চমৎকার ভাবে লিখেছে আজিজ 1 2 5 6 7, হ্যাঁ এভাবে লিখলে পরে হবে। এবং আরো একজন রবিউল ইসলাম রনিও লিখেছে 1 2 5 6 7, এবং আমার বিশ্বাস বাকি শিক্ষার্থীরা পারবে। আমরা জানি যে 5টি অধ্যায়কে কেন্দ্র করে আমরা 2022 সালে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষাটির জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, সিফাত নাজনীন পিয়াও লিখেছে। আমরা চলে যাই, আমরা পরেও অন্য শিক্ষার্থীরা নিশ্চয়ই লিখবে। নেক্সট প্রশ্নে চলে যাই। ব্যক্তিত্বের আমরা পরিমাপ করব একটু। ব্যক্তিত্ব পরিমাপের জন্য বেশ কয়েকটি অভিক্ষা আছে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, প্রক্ষেপণমূলক, অপ্রক্ষেপণমূলক। প্রক্ষেপণের মধ্যে 3টি ভাগ আছে, 1 2 3, এবং আমরা অপ্রক্ষেপণের মধ্যেও 3টি ভাগ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বলবো প্রক্ষেপণমূলক অভিক্ষা নিয়ে। এর উপর ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্টটি রয়েছে। মূলত বলা যায় 2 নাম্বার প্রক্ষেপণের মধ্যে রয়েছে কাহিনী সম্পত্তকন অভিক্ষা। এই কাহিনী সম্পত্তকনমূলক অভিক্ষার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের সেই গল্পটি রচনা করতে বলা হয়েছে। কাজেই আমরা আলোচনার জায়গায় সেই জায়গায় যাব। আর তোমরা জানবে প্রক্ষেপণমূলক সবগুলো আমরা আলোচনা ক্লাসরুমে গত ক্লাসে সরাসরি শেষ করেছি। অপ্রক্ষেপণমূলক যেটি আছে সেটি আমাদের পরবর্তী একটি ক্লাস, সেটি আমরা পাবো। এবং এই অপ্রক্ষেপণমূলক ভিত্তি করে আমাদের অ্যাসাইনমেন্টটি যেহেতু নাই, কাজেই আমাদের কোনো সমস্যা নাই। অ্যাসাইনমেন্টটি যে পর্যন্ত আছে তার উপর ভিত্তি করে আমাদের সবটুকু আমরা সরাসরি ক্লাসরুমে শেষ করতে পেরেছি। প্রক্ষেপণমূলক অভিক্ষা তাহলে কাকে বলে, এটা যদি একটু তাকাই, তাহলে আমরা এরকম ছবিগুলো তোমরা দেখেছো, আমি ব্যাখ্যায় যাব না, শরীরে তোমরা ক্লাস করেছো। আয়নার মধ্যে কি হয়, প্রতিফলন ঘটে, প্রক্ষেপণ ঘটে। ঠিক নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে এই ছবিগুলো দেখে, আমরা প্রক্ষেপণ মানে একেবারে প্রতিফলিত হওয়া, তার জিনিসটাকে হুবহু তার সামনে উপস্থাপিত হওয়া। ঠিক এই প্রক্ষেপণমূলক অভিক্ষার মধ্য দিয়ে আমরা ঠিক আয়নায় যেভাবে প্রতিফলিত হয়, হুবহু তোমার ছবিটি পড়ে বা আয়নার সামনে যা কিছু রাখা হয় তা পড়ে, সেভাবেই একটা কিছু ব্যক্তির সামনে উপস্থাপন করতে চাই, যার মধ্য দিয়ে ব্যক্তির ভেতরে সবকিছু বের হয়ে আসে, সত্যিকার অর্থে ব্যক্তির ব্যক্তিত্বটা বের হয়ে আসে। তো প্রক্ষেপণমূলক অভিক্ষাগুলো কেমন হয়ে থাকে, এগুলো সাধারণত অস্পষ্ট হয়ে থাকে, একটু ব্যর্থবোধক হয়ে থাকে, একটু অসংগঠিত হয়ে থাকে, এবং এই অসংগঠিত উদ্দীপক উপস্থাপন করে এর প্রতি প্রতিক্রিয়া করতে বলা হয় পরীক্ষণ পাত্রকে। এই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের অভিক্ষাকে বলা হয়ে থাকে প্রক্ষেপণমূলক অভিক্ষা। অর্থাৎ অস্পষ্ট, ব্যর্থবোধক, অসংগঠিত কিছু উদ্দীপক ব্যক্তির সামনে দেওয়া হবে, ব্যক্তি সেগুলো উত্তর দেবে। সেটা হতে পারে অস্পষ্ট ছবি হতে পারে, অস্পষ্ট বা ব্যর্থবোধক কোনো বিষয় তার সামনে উপস্থাপন করা যেতে পারে, অথবা একেবারে অগোছালো একটা জিনিস, সাজানো গোছানো নেই, তাকে সাজানো গোছানো করা লাগতে পারে। তো এরকম একটা কেন্দ্র করে কিন্তু তোমাদের সামনে সেই ছবিগুলো দেওয়া হয়েছিল। ছবিগুলো অলরেডি তুমি পূর্ণ করেছো, তোমার বুদ্ধির পরিচয় দেবার তুমি একটা চেষ্টা করেছো। এরপরে এই ছবিগুলো তুমি যেভাবে পূর্ণ করলে তার সঙ্গে সম্পর্ক রেখে এই ছবিকে মিলে বা 5টি বা 4টি ছবিকে মিলে তোমার মতো করে একটি গল্প তোমাকে রচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো কখনো এমন হতে পারতো একটি ছবিকে কেন্দ্র করে একটি গল্প, কখনো 2টিকে কেন্দ্র করে একটি গল্প, পৃথক পৃথক 6টি গল্প হতে পারতো, কিন্তু এখানে কিন্তু বলেছে একটি গল্প হবে। কাজে আমরা চেষ্টা করব 6টিকে বিবেচনায় নিয়ে এসে একটি গল্প কিভাবে রচনা করা যায়। রোশাদ কালিস সাব অভিক্ষা, এই প্রক্ষেপণমূলক অভিক্ষা গুরুত্বপূর্ণ অভিক্ষা, আমরা ক্লাসরুমে আলোচনা করেছি। আমি কিছু স্লাইডগুলো একটু দেখিয়ে যাই তোমাদেরকে, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। পরীক্ষণ পাত্রের প্রতিক্রিয়া, সীমাবদ্ধতা, এর মধ্য দিয়ে আমরা কি করেছিলাম, রোশাদ কালিস সাব আলোচনা শেষ করেছিলাম। কাহিনী সংপ্রত্যক্ষণ, এটা আমরা ক্লাসরুমে আলোচনা করেছি, একটু খালি খেয়াল করো। ক্রিস্টিয়ানা মর্গান এবং এইচ এম আরগেন এটি 1935 সনে তৈরি করেন, আমেরিকান মনোবিজ্ঞানী। কাহিনী সম্পত্তকন অভিক্ষায় 20টি কার্ড ছিল, 19টি কার্ড অস্পষ্ট ধরনের ব্যর্থবোধক ছবি সহ, আর একটি কার্ড ছিল সাদা এবং ফাঁকা। 19তম কার্ডের ছবি অবলম্বনে সে কি করে, সে গল্প, 19টি কার্ডের অবলম্বনে সে গল্প রচনা করে। পাশাপাশি 19টি কার্ডের মধ্যে ছবি ছিল, তার প্রেক্ষিতে গল্প রচনা করে, আর একটি কার্ড ফাঁকা ছিল, ফাঁকার মধ্যে একটি ছবি কল্পনা করে নিয়ে সে কিন্তু গল্প রচনা করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 19টি কার্ডের মধ্যে কিন্তু 19টি ছবি ছিল। তা আমরা আজকে যে আমাদের অ্যাসাইনমেন্টটি রয়েছে সেখানেও কিন্তু কয়েকটা ছবি দেওয়া আছে। আমরা চেষ্টা করব ওই ছবিগুলো যেভাবে আমরা পূর্ণ করলাম, এই ছবির উপর ভিত্তি করে আমরা গল্প রচনা করব, এবং সেটি পরীক্ষণ পাত্র এই গল্পটি রচনা করে থাকেন। সে কতটুকু সুন্দরভাবে রচনা করতে পারেন সেই জায়গাটা আমরা এখানে দেখতে পারবো। কাহিনী সম্পত্তকন অভিক্ষায় ছবিযুক্ত কার্ড তোমরা এরকম নমুনা দেখেছো। এগুলো প্রত্যেকটা ছবির উপর ভিত্তি করেই কিন্তু গল্প রচনা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তৈরি করেছেন আমাদের আমরা দেখলাম দুজন বিজ্ঞানী মিলে। এই কাহিনী সম্পত্তকন অভিক্ষায় একটা ফাঁকা কার্ড আছে, সাদা কার্ড আছে, এখানে আমরা কি করি, এটা কল্পনা করে নিয়ে তার উপর ভিত্তি করেও কিন্তু আমরা একটা ছবি আঁকবার বা একটা গল্প রচনা করবার চেষ্টা করি।
কাহিনী সম্পর্ক অভিক্ষার বর্ণনায় আমরা দেখতেছি ছবিতে কি কি দেখতে পাচ্ছে, কি ঘটছে, লোকগুলো কি ভাবছে, কিভাবে কাহিনী সৃষ্টি হয়েছিল, পরিণতি বা কি সৃষ্টি, গল্পের মধ্যে এই জিনিসগুলো থাকে। এবং কাহিনী সম্পর্ক অভিক্ষাটাকে যদি আমি মূল্যায়ন করতে চাই, তাহলে গল্পের এই ধারাবাহিকতা ঠিকঠাক মতো আছে কিনা এটা একটু বিবেচনায় আমরা নিয়ে আসতে চাই। এবং মূল্যায়নের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলো চলে আসে যে গল্পের স্টাইল, দৈর্ঘ্য, মৌলিকতা, বিষয়বস্তুর বৈচিত্র্য, সংগঠন ক্ষমতা, গল্পের মূল বক্তব্য, ব্যর্থতা, দ্বন্দ্ব ইত্যাদি, যৌনতা সম্পর্কে ধারণা, ইচ্ছা, আশাকাঙ্ক্ষা, মনোভাব, প্রেষণা, আবেগ, কল্পনা শক্তি, দূরদৃষ্টি, গল্পের উপসংহারের সঙ্গে অন্যান্য সঙ্গে সম্পর্ক। অর্থাৎ এটি বলছে সেই যদি তোমার কাহিনী সম্পর্ক কোনো অভিক্ষাটি কোনো পরীক্ষণ পাত্রের উপরে প্রয়োগ করা হতো, তাহলে সেই ব্যক্তি যখন সেটাকে লিখতেন তখন তার মধ্যে এই জিনিসগুলো আছে কিনা, কিভাবে এসে তার উপর ভিত্তি করে সেটাকে মূল্যায়ন করা হবে, প্রতিক্রিয়ার ধরনগুলো কেমন ইত্যাদি। আমরা এই জায়গাটাও কথা আর বলি না, কারণ হচ্ছে সেটি আমাদের সেই কাহিনী সম্পর্ক কোনো অভিক্ষার কথা, এবং সেখানে সেই সীমাবদ্ধতার জায়গাটিও আছে। আমরা এখন একটু চেষ্টা করব আমাদের একটি নমুনা অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টের সম্পর্কে একটু পরিষ্কার ধারণা দেবার। নমুনা অ্যাসাইনমেন্টটি একেবারে কল্পনাপ্রসূত। আমি আবারও বলেছি যে একবারে নতুন অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টের উত্তর একটা বলে দেবার মানে ক্ষমতা বা নৈতিকতা কিন্তু একজন শিক্ষকের নেই। একটি উত্তর বলে দেওয়া মানে এই ছবিটি এভাবে এই দাগটা দিয়ে পূর্ণ করো, এটা বলে দেওয়া মানে তোমাকে উত্তর বলে দেওয়া, এটি তোমার পরীক্ষার প্রশ্ন, এটি মাথায় রাখতে হবে। ওই 6টি ছবি আমি আজকে এই লাইভ ক্লাসের মধ্যে দিয়ে তোমাকে বলে দিতে পারতাম, এই জায়গাটা এই যে এটা পূরণ করো, এটা এখানে দাগ দাও, এখানে এই দাগ দাও, তাহলে কিন্তু আমার উত্তর বলে দেওয়া হয়। কারণ এর মধ্যে কিন্তু তোমার প্রত্যেকটা আলাদা করে তোমার মার্কস আছে। কাজেই সমস্ত নতুন একটি নমুনা নিয়ে, কাল্পনিক একটি নমুনা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য। তোমাকে উত্তর দিতে হবে কিন্তু ওই অ্যাসাইনমেন্টে যেটি তোমার জন্য নির্ধারিত। আর এই কাল্পনিক অ্যাসাইনমেন্টটি তুমি তোমার ওই অ্যাসাইনমেন্টটি বুঝবার ক্ষেত্রে তোমার কিছুটা সহযোগিতা করতে পারে, সেই কাজটি করবার চেষ্টা করছি। এই যে দেখো ছবি দেখতে পাচ্ছ, 6টি ছবি। রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছ, ছবিগুলো তোমাদের মোবাইলে হয়তো একটু ছোট দেখতে পাচ্ছ, তোমার পরিচিত। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি লোগো দেখতে পাচ্ছ। এরপরে তোমার সেই প্রাণের সেই ইউনিফর্ম তুমি সেটা দেখতে পাচ্ছ, তোমার উচ্চ মাধ্যমিক ইউনিফর্ম ছাত্র এবং ছাত্রীদের। এরপর দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ক্লাস করছে এবং সে ল্যাপটপে দেখে সে উৎফুল্ল করছে। অর্থাৎ এখন তোমরা যেভাবে অনলাইনে যুক্ত আছে ক্লাসে, ঠিক এভাবেই দূর থেকে ক্লাসটি করছো। এবং একটি মাস্ক দেখতে পাচ্ছি আমরা, মাস্ক একটি প্যান্ডামিক সিচুয়েশন, করোনাকালীন অবস্থায় কিন্তু আমাদের এই মাস্কের সঙ্গে পরিচিত আমরা অনেক বেশি হয়েছি। পাশাপাশি ডান দিকে একটি ছবি দেখতে পাচ্ছি, সেটি একেবারে নিচের দিকে, সেটি হচ্ছে আমরা যারা দুস্থ, যারা অনেকটাই বলা যায় তাদের আয় রোজগার কমে গিয়েছিল, আমরা কিন্তু অনেকেই তাদের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। এরকম 6টি ছবিকে কেন্দ্র করে আমরা কি একটি গল্প রচনা করতে পারবো না, বা তুমি একটি গল্প রচনা করতে পারবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এমন হতে পারে, গল্পটি এমন হতে পারে যেমন তুমি তোমার খুব আবেদনের একটি জায়গা ছিল রাজশাহী কলেজ, সারা দেশে একটি শ্রেষ্ঠ কলেজ, এই কলেজটিতে তোমার ভর্তি হওয়ার একটা অত্যন্ত মানে ভালো লাগার একটা জায়গা ছিল যে আমি এটাতে ভর্তি হতে চাই। তুমি কি করেছো? তুমি উজ্জীবিত হয়েছো, তুমি রীতিমতো পড়াশোনা করেছো এবং সেভাবে তুমি এসএসসি রেজাল্ট পাওয়ার পরে তুমি তোমার প্রাণের কলেজটাতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। কিন্তু প্রাণের কলেজটাতে ভর্তি হওয়ার সুযোগ পেলেও ঠিক যখন থেকে তোমার ক্লাসটি শুরু হয়ে যাচ্ছিল তখন দেখা যায় সেই করোনা কাল চলে এসেছে। এরকম একটি অনুভূতি কিন্তু তোমার মধ্যে আছে। এবং তুমি ইতিমধ্যে কি করেছো, ভর্তি হওয়ার সাথে সাথে তুমি তোমার সেই আবেদন তৈরি করে যে ইউনিফর্মটি উচ্চ মাধ্যমিকের রাজশাহী কলেজের ইউনিফর্ম, সেটি তোমার ভিতরে যেভাবে তোমাকে আবেগ জাগায়, কিন্তু তুমি সেই ইউনিফর্মগুলো তুমি তখনও কিন্তু তুমি পড়তে পারছি না, তুমি কবে কলেজে যাবে, কবে প্যান্ডামিক সিচুয়েশন থেকে তুমি মুক্তি পাবে, এরকম একটা আবেদন তোমার মধ্যে তৈরি হয়েছিল। এরপর তুমি কি করলে? তোমার তো উপায় নেই, তোমার তো বাস্তবতা এটাই, সরকার বলছে এটি, স্বাস্থ্যবিধি বলছে এটি, বিশ্ব বলছে এটি, আমার শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, তোমার বাবা মা সবাই বলছেন অনলাইন ক্লাস ছাড়া কিন্তু আর কোনো গতি নেই, কোনো বাস্তবতা নেই, এটি বড় চরম বাস্তবতা। তাহলে তুমি সেই চরম বাস্তবতার সঙ্গে তুমি খাপ খাওয়াবার চেষ্টা করেছো, তুমি ঘরে বসে অনলাইনে যুক্ত হয়ে সেই ক্লাসগুলোর সঙ্গে কিন্তু ক্লাস করবার চেষ্টা করেছো। তাহলে একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে যদি আমি একজন ছাত্রী এখানে দেখতে পাচ্ছি, তার একটি চরিত্র, তার একটি গল্প আমি রচনা করতে যাই, তাহলে এই কথাগুলো সে নিয়ে আসতে পারে। আমার প্রাণের কলেজে, রাজশাহী কলেজ শ্রেষ্ঠ কলেজে ভর্তি হয়েছি, আমি ইউনিফর্ম পরবো, কলেজে যাব, তার হয়ে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমাকে কি করতে হচ্ছে, আমাকে সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে হচ্ছে। কিন্তু আমি বাস্তবতাকে মেনে আমি আমার বুদ্ধির পরিচয় দিয়েছি, কারণ হচ্ছে উনি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান মানুষ যে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে পারে। আমি স্বাস্থ্যবিধি অনুসরণ করেছি, মাস্ক পরিধান করেছি, বাইরে গিয়েছি, প্রয়োজনে আমি রুমে বসে ক্লাস করেছি, বাবা মা যেভাবে নির্দেশনা দিয়েছি সেগুলো শুনেছি, এমনকি আমি আমার প্রাণটা সেভাবেই জাগিয়েছে। আমার মতো কিন্তু সবাই নেই, অনেকেই দুস্থ, অনেকেই আর্থিক অনাহারে রয়েছেন, না খেয়ে রয়েছেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আমি আমার বন্ধুদের সঙ্গেই কিন্তু আমি অনলাইনে যুক্ত হয়েছি এবং তাদের সঙ্গে একত্রিত করে সবাই মিলে আমরা কিছু অর্থ সংগ্রহ করেছি, কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কিন্তু বিশেষ করে যারা দুস্থ রয়েছেন, যারা না খেয়ে রয়েছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তাহলে এরকম একটি মহানুভবতার কাজ কিন্তু তুমি করেছো, তোমার ভিতরে এটা জাগিয়েছে। তাহলে আমরা এইসব কেন্দ্র করে কিন্তু একটি গল্পের জায়গায় যেতে পারি। সর্বোপরি তোমার প্রতিনিয়ত মাথায় মনে হচ্ছে যে এই অবস্থার মধ্য দিয়ে যদি আমার সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়, আমি যদি সরাসরি ক্লাস করতে নাই পারি,
তাহলে কি আমি আমার পাঠগুলো কি ঠিকমতো নিতে পারবো না? আমাকে অবশ্যই নিতে হবে, আমাকে আরো পড়তে হবে, আরো উদ্যমী হতে হবে, নেটের সঙ্গে যুক্ত হতে হবে। কারণ আমার তো লক্ষ্য রয়েছে আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমার রাজশাহী কলেজের পরে উচ্চশিক্ষার জন্য আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে চাই। তাহলে সেই আকাঙ্ক্ষাটি তোমার মধ্যে কিন্তু আছে। এরকম একটি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তুমি কিন্তু অনলাইনের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়েছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে কিন্তু আমরা একটা গল্পের রচনা করতে পারি এবং এই গল্পের মধ্য দিয়ে দেখো কতগুলো জিনিস বের হয়ে আসছে। তোমার কলেজের প্রতি একটা ভালো লাগা বের হয়ে আসছে, তোমার ইউনিফর্মটার প্রতি তোমার যে একটি অনুরাগ সেটি বের হয়ে আসছে। তুমি কি করেছো? বাস্তবতা বুদ্ধির পরিচয় দিয়েছো। তুমি অনলাইনে ক্লাস করেছো, তুমি অন্যদের মতো না অনলাইনের সঙ্গে যুক্ত হওনি এমনটি তুমি করনি। এমনকি তোমার মনটাকে এইভাবে জাগিয়েছে যে এই সময় শুধুমাত্র আমি বাঁচতে হবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। যাদের খাবার নেই, যারা দুস্থ, যারা অনারী রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তুমি বন্ধুদেরকে নিয়ে ফান্ড কালেক্ট করে তাদের পাশে গিয়েছো। এরকম একটা মানবিক কাজও কিন্তু তুমি করেছো। এরকম ইত্যাদিকে কেন্দ্র করে তুমি একটি গল্প কিন্তু তুমি তোমার মতো করে একটি রচনা করতেই পারো প্রিয় শিক্ষার্থী। আমি যতটুকু যা বললাম, আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থীরা এর থেকে অনেক সুন্দরভাবে কিন্তু তার স্বপ্ন দেখে সে গল্প রচনা করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক আশায় করে যে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তার কতগুলো স্বপ্নের জায়গা জেগেছে। মোটামুটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা কেন আমরা যে আরেকটা ছবির দিকে তাকাই, দেখো আরেকটা ছবি এখানে চলে আসছে। একটা বই দেখতে পাচ্ছি, বইয়ের ছবি একটা ধরে নাও যে একটা বই, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের বই। তারপর দেখতে পাচ্ছি যে অধ্যক্ষ মহোদয়কে দেখতে পাচ্ছি রাজশাহী কলেজে, তিনি পুরস্কার দিচ্ছেন শিক্ষার্থীদেরকে। তা সেই পুরস্কারটি ক্লাস টিচার শিক্ষার্থীদের পক্ষেই গ্রহণ করছেন, কারণ হচ্ছে অনলাইন কার্যক্রমের পরিপ্রেক্ষিতে কিন্তু পুরস্কারটা দিয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি শিক্ষকরা কি করে থাকেন, অনলাইনে ক্লাস নেন, শিক্ষার্থীরা যুক্ত হন। এমনকি এখনো তোমরা ঠিক যেভাবে যুক্ত আছো সেই ছবিটি তোমরা ডান দিকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছ। এরপর আমরা কি করেছি, এই করোনাকালীন সময় তো আমাদের এই বাস্তবতা, আমরা কি করছি, হ্যান্ড স্যানিটাইজ করবার জন্য আমরা কি করেছি, হাত বারবার পরিষ্কার করেছি। মাঝখানে একটা ছবি দেখতে পাচ্ছ নিচের দিকে, এটি হচ্ছে তোমাদের সেই ছবি। এই করোনা কালের মাঝখানে কিছু সময়ের জন্য কিন্তু 4 মাসের জন্য মোটামুটি কলেজটি খুলেছিল, আমরা কিন্তু কলেজটিতে আসতে সুযোগ পেয়েছিলাম। সর্বোপরি ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, ক্লাস কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে পরে, মনোবিজ্ঞানের ক্লাসের সঙ্গে যুক্ত হলে, শতভাগ ক্লাসে উপস্থিত থাকলে পরে যে পুরস্কার পাওয়া যায়, সেই পুরস্কারের সিম্বলগুলো তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই ছবিগুলো কিন্তু তোমার কাছে কিন্তু একটা অর্থবোধক ছবি হিসেবে এসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই 6-6-12টি যে ছবি দেখালাম, এই ছবিগুলো কিন্তু তোমার সামনে উপস্থাপিত হবে অসম্পূর্ণ আকারে। তুমি সেটাকে নিশ্চয়ই সেই অংশগুলোকে সম্পূর্ণ করে তারপরে তুমি গল্প রচনা করতে যাবে। আমি এখানে উপস্থাপন করেছি ছবিগুলোকে সম্পূর্ণ করে, সম্পূর্ণ ছবি দিয়ে তোমাকে, ছবি তোমার সম্পূর্ণ হয়ে গেছে, তুমি এখন গল্প রচনা করবে। তাহলে একটা গল্প অলরেডি আমরা রচনা করেছি। এরকম যদি 6টা ছবি আসে তাহলে আমি গল্প রচনা করতে পারি। মনোবিজ্ঞানের ক্লাসটি আমি অনলাইনে যুক্ত হতাম এবং চেষ্টা করতাম শতভাগ ক্লাসে কিভাবে উপস্থিত হওয়া যায়, এর মধ্যে দিয়ে আমার পুরস্কারটা কিভাবে পাওয়া যায়। আমি অধ্যক্ষ মহোদয়ের হাত থেকে পুরস্কার নিতে চাই। রাজশাহী কলেজের অধ্যক্ষ এত ব্যস্ত মানুষ, তারপরেও তিনি কি করেছেন, অনলাইন ক্লাসে তিনি এসে কিন্তু পুরস্কৃত করেছেন। এমনকি তোমরা যখন অফলাইনে তোমরা যুক্ত হয়েছিলা, তুমি এভাবে গল্পে নিয়ে আসতেই পারো, কোনো ছাত্র বা ছাত্রী যে কেউ গল্পে নিয়ে আসতে পারে, যে এই নিচের ছবিটার মধ্যে কিন্তু সে এখানে বসে আছে, সেখান থেকে কল্পনা করছে যে আমি তো এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম, এই ক্লাসরুমে এসেছিলাম। এবং এমনকি সে তার গল্পের মধ্যে কিন্তু এটাও নিয়ে আসতে পারে যে আমি যে 4 মাসে সশরীরে ক্লাসে যুক্ত হয়েছিলাম, সেই সশরীরে ক্লাসে যুক্ত হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমি পরীক্ষাও দিয়েছি এবং পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু ফলাফল প্রকাশ হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিন্তু পুরস্কৃত হয়েছি। মঞ্চে অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় সহ কিন্তু শিক্ষক মন্ডলীরা থেকে আমাকে আনুষ্ঠানিক পুরস্কৃত করেছে। এতগুলো ভালো লাগা কিন্তু তোমার এখানে রয়েছে। এমনকি মনোবিজ্ঞান সাবজেক্টটাকে কেন্দ্র করে তোমার যে বিশেষ কতগুলো ভালো লাগার জায়গা, এবং সর্বাধিক শিক্ষার্থীরা মনোবিজ্ঞান বিষয়টিতে তোমরা A+ পেয়েছো। এবং আমি আরেকটা জিনিসও খেয়াল করেছি, যেসব শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থেকেছে তারা কিন্তু প্রায় সকলেই তোরা A+টি পেয়েছিলা। এখানে একটু বলি, তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি হয়েছে সেটি কিন্তু তোমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই হয়েছে। কাজেই ওই পরীক্ষার ফলাফলটাও বলা যায়, অনেকটা বলা যায় সেই অনলাইন তোমাদের পারফরমেন্সের ভিত্তি করে অনেকটা বের হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পুরস্কার, করোনাকালীন হাত কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে পরিষ্কার রাখতে হয়, এটি তুমি জেনেছো, এটি তুমি করোনাকালে জেনেছো। তুমি তোমার ছোট ভাই বোনদেরকে নির্দেশনা দিতে পারো, এখন তুমি অন্যদেরকে নির্দেশনা দিতে পারো। তুমি অনলাইনে যে কাজটি করছো, বন্ধুদেরকে বিভিন্নভাবে কিভাবে হাত ধোয়, কিভাবে মাস্ক পরে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে, এগুলো বলবার চেষ্টা করেছো। মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের সঙ্গে তুমি একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো। সবকিছু মিলে তুমি এই তোমার ভিতরে যে একটি বিশেষ তাড়না কাজ করে, বলবর্ধক, পুরস্কার পেলে যে আমরা উজ্জীবিত হই, এরকম একটি, তাহলে শিক্ষণীয় বিষয় হিসেবে কিন্তু এরকম আসতে পারে। ঠিক মতো নিয়মিতভাবে ক্লাস করলে পরে ভালো করা যায়। যারা শতভাগ ক্লাসে উপস্থিত থাকে বা বেশি ক্লাসে উপস্থিত থাকে তারাই কিন্তু পুরস্কার পেতে পারে। তো এরকম একটা জায়গা থেকে কিন্তু আমরা এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় কিন্তু বের করে নিয়ে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাতে তুমি তোমার মতো করে কিন্তু এই চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে তুমি তোমার মতো করে গল্প রচনা করতে পারো। এমনকি এই 12টা ছবি যদি তোমার সামনে এসে উপস্থিত হয়, আমি কি পারবো না এই 12টা ছবিকে কেন্দ্র করে একটি গল্প রচনা করবার? রাজশাহী কলেজ, মনোবিজ্ঞান বিভাগ, তোমার ইউনিফর্ম, তোমার স্বাস্থ্যবিধি মেনে চলা, তোমার অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়া,
তোমার বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে রাজশাহী কলেজ থেকে পুরস্কার পাওয়া আলাদা একটা ভালো লাগার অবস্থা তৈরি করে যায়। সব কলেজে নিশ্চয়ই অনলাইন অফলাইন সব সময় কিন্তু পুরস্কার শিক্ষার্থী পাওয়ার সুযোগ হয়নি, তোমরা সৌভাগ্যবান এই অর্থে তোমরা সেই পুরস্কারগুলো কিন্তু পাওয়ার সুযোগ পেয়েছো। এই সব কিছু মিলে তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য হচ্ছে সেই এই উচ্চশিক্ষার জন্য নিজেকে তৈরি করা। কাজে এই একাডেমিক রেজাল্টই আমাকে, উচ্চ মাধ্যমিক রেজাল্টে আমাকে ভালো করতে হবে এবং সেই স্বপ্ন আমাকে দেখতে হবে। তাহলে তোমাকে কি করছে, তোমাকে প্রেরণা সৃষ্টি করছে রাজশাহী কলেজের এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। এবং সর্বোপরি রাজশাহী কলেজের একজন শিক্ষার্থী হিসাবে তুমি কি করেছো, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সব জায়গাগুলোকে মিলেই তুমি তোমার মতো করে কিন্তু অনেক সুন্দর গল্প রচনা করে। তাহলে 6টির উপর ভিত্তি করে হতে পারে প্রথম 6টি, দ্বিতীয় 6টির উপর ভিত্তি করে আরেকটি গল্প হতে পারে, অথবা এই 12টি ছবির উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্দর গল্প রচনা হতে পারে। যে কোনো একটি একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ছাত্রীকে তুমি এখানে ধরে নাও। এখানে যেমন এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ একজন ছাত্রী, তুমি ইচ্ছে করলে একজন ছাত্র এখানে ধরে নিতে পারো। তার উপর ভিত্তি করেও কিন্তু XY নামও তুমি দিতে পারো, যে অমুক একজন ছাত্রী, সে রাজশাহী কলেজের অমুক শ্রেণীতে পড়ে, দ্বাদশ শ্রেণীতে পড়ে, সেভাবে চিন্তা করে, সে এই করলো এই করলো। এবং এই গল্পের মধ্যে যে ছবিগুলো নেই তুমি সেগুলো কিন্তু সংযোগ করতে পারো। এর মধ্যে করেছে কি, এর মধ্যে বাড়িতে আমার একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইটি কি করে থাকে, সবসময় মন খারাপ করে বসে থাকে। এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে তার মনটা কখনোই খুব একটা ভালো থাকে না। তো এর মধ্যে আমরা মনোবিজ্ঞান ক্লাস করতে গিয়ে জানলাম যে রাজশাহী কলেজে একজন মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে, যিনি কাউন্সিলিং করে থাকেন। কাজে আমার এখন ইচ্ছে যে আগামীতে সুযোগ থাকলে পরে আমার ছোট ভাইটি যেহেতু বিষণ্ণ থাকে, কাজে ওকে একটু যদি মনোবিজ্ঞানীকে দেখানো যায় তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আরো অনেক বেশি ভালো থাকতে পারি, অথবা তাকে সারিয়ে তোলা সম্ভব হতে পারে, তার সমস্যাগুলোকে চিহ্নিত করা যেতে পারে। অর্থাৎ এই ছবির সঙ্গে লিঙ্ক রেখে তুমি ছবির বাইরেও যা কিছু আছে সেগুলোকে কিন্তু গল্পের প্রয়োজনে তুমি নিয়ে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনি ভাবে তুমি তোমার মতো করে একটি সৃজনশীল সৃষ্টিশীল একটি গল্প তুমি রচনা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই সামনে। অর্থাৎ তাহলে অ্যাসাইনমেন্টে আমাদের কি হবে, প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করবে, তারপর একটি গল্প রচনা করবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম, তাই না? তাহলে আমাদের এগুলো তো আমরা ইতিমধ্যে আমরা বুঝেছি। বুদ্ধির ধারণা পাবে, ব্যক্তিত্বের ধারণা পাবে, প্রয়োগ করতে পারবে বুদ্ধি ব্যক্তিত্ব ভিক্ষা। নির্দেশনাগুলোর মধ্যে আবারও মনে করে দেই, গল্পের ভূমিকা থাকবে, অসম্পূর্ণ অংশগুলোকে সম্পূর্ণ করবে, 200 শব্দের মধ্যে গল্পটি হবে। এভাবে আমাদেরকে গল্পটি রচনা করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা অ্যাসাইনমেন্ট নির্দেশনা 2, অ্যাসাইনমেন্ট প্রদত্ত ছবিগুলো অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প। তাহলে শিরোনামটা আমরা কি লিখবো, শিরোনামটা আমরা এভাবে লিখতে পারি, অ্যাসাইনমেন্টে প্রদত্ত ছবিগুলোর অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে ছবি থেকে একটি গল্প রচনা, এটি শিরোনাম হতে পারে। এরপরে দেখো শিরোনামটা কি করি আমরা, আমাদের সেই কভার পৃষ্ঠাটা আছে রাজশাহী কলেজে, সেখানে আমরা উপস্থাপন করে থাকি, এটাকে আমরা কভার পেজ বা প্রথম পৃষ্ঠা। এরপরে আমরা সূচিপত্র লিখি, সূচিপত্র তুমি তোমার মতো করে লিখবে, 1.1 যদি প্রয়োজন হয় দেবে, 2.21 যদি প্রয়োজন হয় দেবে, অন্যথায় দেবে না। এই যে ভূমিকা, এই পাতাটায় তুমি কি করবে, এই জায়গায় একটা ভূমিকা দেবার চেষ্টা করবে। এই প্রথম পাতাটায় ভূমিকার মধ্যে তুমি চেষ্টা করবে বুদ্ধি সম্পর্কে একটু ধারণা দেবার, ব্যক্তিত্ব সম্পর্কে একটু ধারণা দেবার, অথবা যদি কেউ নাও দাও বুদ্ধি ব্যক্তিত্ব ধারণা, তার খুব সমস্যা নাই, কারণ আমার প্রশ্নটা যেভাবে করেছে তারপর ভিত্তি করেই তো আমি আমার মতো করে জিনিসটা লিখতে যাব। তুমি তোমার মতো করে ইচ্ছা করলে পরে এই জায়গাটায় জাস্ট একটু গল্পের ভূমিকাও তুমি নিয়ে আসতে পারো। তবে আমি আমার জায়গা থেকে যে কথাটি বলতে যাব, তুমি তোমার মতো করে বুদ্ধি ব্যক্তিত্ব এই সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তুমি এখানে সামান্যভাবে নিয়ে আসতে পারো। এরপরে তোমার কি হবে, এরপরে যেটি হবে যে দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে মূল অংশ, দ্বিতীয় পাতায় ছবির অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ। অর্থাৎ এই যে তুমি কথাটা লিখেছো তার নিচেই তুমি ছবিটা উপস্থাপন করবে। অর্থাৎ তুমি অলরেডি ফটোকপি করে নিয়েছো, ফটোকপি করলে ফটোকপির উপরের জায়গায় আমরা কি লিখবো, লিখবো হচ্ছে 2 নাম্বার দিয়ে মূল অংশ, তারপর লিখবো 2.1 দেখে ছবির অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ। এই কথাটা বলে কি করবো, এই ছবিটা এখানে কিন্তু নিচে কিন্তু ছবিটা তোমার আছে, নিচে তোমার ছবিটা আছে। কোন ছবিটা আছে, এই ছবিটা আছে। অর্থাৎ তোমার জন্য তো এই ছবি না, তোমার জন্য হচ্ছে সেই 6টা ছবি, এই ছবিটা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই জায়গায় ছবিটা আমরা দেবো, দিয়ে আমরা ছবিটা এই এক পাতার মধ্যে আমরা কি করবো, ছবিটাকে পূর্ণ করবো। অথবা অসম্পূর্ণ অংশগুলো আমরা বলছি কালো কালি দিয়ে থাকলে পরে নীল বা অন্য কালি দিয়ে আমরা সেটাকে চিহ্ন করবো, তবে লাল কালি ব্যবহার করতে যাব না। চেষ্টা করবো কালো থাকলে পরে নীল দিয়ে সেটাকে বাকি অংশটুকু পূর্ণ করবার। মূল অংশের পরে আমরা চলে গেলাম, এই জায়গায় আমরা সেই 6টা ছবি উপস্থাপন করবো। আমি এটা দিয়ে যেহেতু উদাহরণ দেবো, কাজে এই উদাহরণটাই নিয়ে আসছে এখানে। এরপরে হচ্ছে এই যে সম্পূর্ণ ছবি থেকে একটি গল্প রচনা। তাহলে প্রথম পাতায় থাকলো ছবি, ছবিটা পূর্ণ করা, দ্বিতীয় পাতায় এসে কি হলো অসম্পূর্ণ অংশ থেকে একটি গল্প রচনা। এই জায়গায় তুমি গল্পটা রচনা করবে। তুমি যদি ভূমিকার মধ্যে বুদ্ধি ব্যক্তিত্ব কিছু লিখে এসে থাকো, তাহলে এই জায়গায় এসে গল্পের সামান্য একটা যা শুরুটা তুমি ভূমিকা দিয়ে শুরু করতে পারো, সেই গল্পের ভূমিকা সেটি। আবার বলি, এই গল্পের ভূমিকা তুমি তোমার মতো করে জাস্ট তুমি চরিত্রগুলোকে নিয়ে কি দিয়ে কি করতে যাচ্ছ, কিভাবে গল্পটা আগাচ্ছে তুমি এখানে, এবং 200 শব্দের মধ্যে দিয়ে তোমাকে এই গল্পটি রচনা করতে হবে। তার জন্য হতে পারে তোমার 2-3 পাতা হতে পারে, আর 4 পাতা হতে পারে, 200 শব্দের মধ্যে দিয়ে তুমি রচনা। শেষের দিকে এসে লাস্টের দিকে প্যারায় তুমি একটু চেষ্টা করবে এই গল্পটা থেকে তুমি শিক্ষণীয় বিষয়টা কি পেলে সেটাকে উপস্থাপন করবার। অর্থাৎ প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু শিক্ষার্থীটা শিক্ষণীয় বিষয় আছে, প্রত্যেকটা গল্পের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, চেষ্টা করবে শিক্ষণীয় বিষয়টা কি।
এরপরে আমরা কি করছি, উপসংহার এসে আমরা শেষে এসে একটা চেষ্টা করব 2-3-4 লাইনে একটা উপসংহার দিবার। আসলে আমরা কি দেখতে চাইছিলাম, কে পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন শিক্ষার্থীর তো আসলে বুদ্ধি বের হয়ে আসবে তার দক্ষতার মধ্য দিয়ে, পাশাপাশি আমরা তো আসলে যে চরিত্রগুলো আছে চরিত্রগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা নিশ্চয়ই বিশেষ কিছু ব্যক্তিত্বের পরিচয় পেয়েছি। যেমন তোমরা এই ছবিটার মধ্যে দেখতেছো, শিক্ষকের ব্যক্তিত্ব পেয়েছো, রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়ের একটা ব্যক্তিত্ব পেয়েছো। তিনি শিক্ষার্থীদেরকে কতটা ভাবেন, তিনি সশরীরে এসে পুরস্কার দেন, শিক্ষার্থীকে উজ্জীবিত করেন। তার যে সেই এই সময়কালে তোমাদেরকে কিভাবে এগোতে হবে, গুগল ক্লাসরুমের সঙ্গে কিভাবে যুক্ত করতে হবে, কিভাবে তোমাকে টিকাটাকে তোমার নিশ্চিত করতে হবে, সবকিছু কিন্তু তিনি ভাবছেন। তাহলে এইটা এরকম একটা অভিভাবক তোমরা কিন্তু পেয়েছো, ঠিক বাবা মাকে যেভাবে পেয়েছো এরকম অভিভাবক কিন্তু তুমি অধ্যক্ষ মধ্যে পেয়েছো। তাহলে শিক্ষকের ব্যক্তিত্ব কেমন হওয়া দরকার, অধ্যক্ষের ব্যক্তিত্ব কেমন হওয়া দরকার, বাবা মার ব্যক্তিত্ব কেমন হওয়া দরকার, এমন ব্যক্তিত্ব তুমি যখন পাচ্ছ তখন কিন্তু তোমার একটা বাড়তি ভালো লাগা কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা সেই গল্পের মধ্যে কিন্তু সেই ব্যক্তিত্বের জায়গাগুলো কিন্তু তোমার বের হয়ে আসবে। তুমি এই ছবিগুলোকে কিভাবে দেখছো, তার মধ্যে দিয়ে তুমি সেটাকে ফুটাবার চেষ্টা করছো, তার মধ্যে দিয়ে তোমার ভেতরে সেই ব্যক্তিত্বটা কিন্তু বের হয়ে আসার একটি সম্ভাবনা আছে। উপসংহার আমরা দিলাম। যদি কোনো মনে হয় যে কিছু সীমাবদ্ধতা বা কিছু সুপারিশ আছে তাহলে তুমি সেটা চেষ্টা করবে সেটাকে একটু লিখে উপস্থাপন করবার। সহায়ক গ্রন্থাবলী ঠিক যেভাবে তুমি দিয়েছিলা, তাহলে তুমি এই জায়গাটায় তুমি কি করবা, সীমাবদ্ধতা সুপারিশ বলতে কি বোঝাচ্ছে, যে তুমি কাজটা করতে গিয়ে তোমার কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু সমস্যা তুমি বোধ করেছো, আরো কি কি হলে পরে তোমার কাজটা করতে আরো সহজ হতে পারতো, আরো ভালোভাবে কাজ করতে পারতে, এরকম কিছু থাকলে তুমি লিখবে, না থাকলে পরে রাখার দরকার নেই। সহায়ক গ্রন্থাবলী বা তথ্যপঞ্জি ঠিক যে যে বইগুলো তোমরা ফলো করছো সেগুলো লিখবে। তুমি অনলাইন বা ওয়েবসাইট বা এরকম ঠিকানা থাকলে সেগুলো তুমি উল্লেখ করবে, অর্থাৎ তথ্যপঞ্জি তুমি সেখানে দেওয়ার চেষ্টা করবে। এবং লেখার নিয়মও তোমরা কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট করতে গিয়ে শিখেছো। পাঠ মূল্যায়নে চলে আসলাম। আমরা দেখি একটু একটু ঝটপট, মনোবিজ্ঞান 2 নং অ্যাসাইনমেন্টটি কত সপ্তাহের জন্য নির্ধারিত, এটা কি তোমরা বলতে পারবে? আমি দেখি কারা বলতে পারছো। 2 নং অ্যাসাইনমেন্টটি কততম সপ্তাহের জন্য নির্ধারিত? 1 নাম্বার দিয়ে উত্তরটা লিখবে। মনোবিজ্ঞানের যে 2 নাম্বার অ্যাসাইনমেন্টটি আমরা করব এখন, এটি কততম সপ্তাহের জন্য নির্ধারিত? এবং আমি দেখলেই বুঝতে পারবো তোমরা ক্লাসরুমে আছো এবং কারা কারা আছো এই মুহূর্তে, সেটিও আমি পরিষ্কার হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কততম সপ্তাহের জন্য? আমরা একটা করেছিলাম, প্রথমটা করেছিলাম 5ম সপ্তাহের জন্য। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি কততম সপ্তাহের জন্য নির্ধারিত? অলরেডি চলে এসেছে। আনোয়ারুল ইসলাম নবম, আশফিকা বলেছে নবম, আমরা প্রিয়া বলেছে নবম। অনেক ধন্যবাদ। আমরা একটু চলে যাই পরে, বাকিরা তোমরা নিশ্চয়ই লিখতে থাকবে। হ্যাঁ, অলরেডি সিপা দ্বারা প্রিয়াও বলেছে নবম। হ্যাঁ, নবম সপ্তাহের জন্য নির্ধারিত, সেটি নিয়ে আমরা ব্যস্ত এখন উপস্থিত হয়েছি। মনোবিজ্ঞানের 2 নং অ্যাসাইনমেন্টে কোন কোন অধ্যায় নির্বাচন করা হচ্ছে? মনোবিজ্ঞান 2 নং অ্যাসাইনমেন্টে কোন কোন অধ্যায় নিয়ে নির্বাচন করা হচ্ছে? আজকে যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করলাম আমি, সেটি কোন কোন অধ্যায় মিলে সেটাও একটু দেখে নিতে চাই, কারা কারা উত্তর দিয়েছো। তুমি এততম অধ্যায় বললে হবে? হ্যাঁ, অলরেডি উত্তর চলে আসছে। আমি দেখতে চাই কততম অধ্যায় নিয়ে এই অ্যাসাইনমেন্টটি, যে অ্যাসাইনমেন্টটি আমরা করব সেটি কোন কোন অধ্যায় মিলে, দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় মিলে এই অ্যাসাইনমেন্টটি দিয়েছে এনসিটিভি অথবা মাউসি কর্তৃক। হ্যাঁ, 1 এবং 2 রবিউল ইসলাম রনি সবার আগে উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং বাকিরাও দেখছি উত্তর দিচ্ছ। হ্যাঁ, অলরেডি সিপা তারা প্রিয়া উত্তর দিয়েছে, স্পিকার বিনতে আজিজও উত্তর দিয়েছে, সুমনা উত্তর দিয়েছে, মমো উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা উত্তর দিচ্ছ এবং আমার সঙ্গে আছো। আনোয়ার ইসলামও দিয়েছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তাসফিকা তাবাসসুম উত্তর দিয়েছে। 3 নাম্বার দিয়ে তোমরা লিখতে পারো অ্যাসাইনমেন্ট, এই যে শব্দটি এটার ইংরেজি বানান লিখো, একটু কঠিন। দেখি অ্যাসাইনমেন্ট বানানটি তোমরা কে কে লিখতে পারো ইংরেজিতে। 3 নাম্বার। তিন নাম্বার প্রশ্নের উত্তর একটু সময় লাগছে, আসলে অনলাইনে সরাসরি একটু উত্তর দিতে সময় লাগে। হ্যাঁ, অলরেডি চলে আসছে। নাফিস ইকবাল নয়ন উত্তর দিয়েছে, আসফিকা সুমনা মম উত্তর দিয়েছে। ফাইন, চমৎকার, উত্তরগুলো সঠিক হয়েছে। যারা দিয়েছে পিয়া সুমনা মম ফারহানা, যারা উত্তর দিয়েছে সবগুলো উত্তরই সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং রবিউল ইসলাম রনি উত্তর দিয়েছে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে মনোবিজ্ঞান 2য় পত্রে কোন কোন অধ্যায় রয়েছে? মনোবিজ্ঞান 2য় পত্রে কোন কোন অধ্যায় রয়েছে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে? আচ্ছা, এই প্রশ্নটা না আমরা বাদ দিয়ে যাই। 5 নাম্বার প্রশ্নে চলে যাই। মনোবিজ্ঞান 3 নং অ্যাসাইনমেন্টটি কততম সপ্তাহের জন্য নির্ধারিত? নেক্সট আগামীতে যে 3 নাম্বার অ্যাসাইনমেন্টটি হবে, এটি কততম সপ্তাহে তোমাদেরকে করতে হবে? 5 নম্বর প্রশ্নের উত্তর আমি দেখতে চাই একটু কারা দিতে পারছো। 3 নম্বর অ্যাসাইনমেন্টে আমি আজকের ক্লাসে কিন্তু উপস্থাপন করেছি, শুরুতে একবার বলেছি পরবর্তী 3 নম্বর অ্যাসাইনমেন্টটি আমার কত সপ্তাহের জন্য নির্ধারিত। আমরা একটু আসলে আপডেট থাকতে চাই। আমরা
আগামীতে কি করব, কখন কি সামনে আসতে পারে, এগুলো সম্পর্কে একটু জানতে চাই। এই কারণে তোমাদেরকে এই প্রশ্নগুলো আমরা করছি। এই প্রশ্নগুলো যে তোমাদেরকে খুব বেশি মূল্যায়ন করবার জন্য তা নয়, এটি তুমি তোমার পড়ার সঙ্গে আছো কিনা, মনোবিজ্ঞানের সঙ্গে যুক্ত আছো কিনা, তোমার সামনে কি আছে, পেছনে কি আছে, তোমার সামনে কতটুকু কাজ আছে, এগুলো সম্পর্কে তুমি সচেতন কিনা, এই জায়গাগুলো আমরা পরিষ্কার হওয়ার জন্য অলরেডি বলেছে। দেখেছি ফারহানা প্রিয়া লিখছে, সাদমাত হোসেন লিখছে, মাহিন লিখছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা একটু চলে যাই আমাদের পরের প্রশ্নে। তোমরা যারা পরে ক্লাসটি দেখবে তারাও কিন্তু এগুলো উত্তরগুলো দেবার চেষ্টা করবে। পুনর্বাচন আমরা করলাম, মূলত আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললাম, প্রথম দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পত্রে সেটি নিয়ে কথা বললাম। নিশ্চয়ই তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা তুমি করতে পারো। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা একটু যদি প্রশ্ন দেখতে পারি, কোনো শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে পরে তুমি প্রশ্ন করতে পারো, এখনো করতে পারো, অন্যথায় আমার ক্লাস শেষ হওয়ার পরে দেখার পরেও তুমি করতে পারো। হ্যাঁ, অনেকে তোমার লিখছো সুন্দর। মৌসুমী সুলতানাকে দেখতে পাচ্ছি, সে ক্লাসটি দেখছে। হয়তো আমাদের ক্লাসের শিক্ষার্থী না হলে হয়তো কোনো সহকর্মী হবেন আমাদের। অনেক ধন্যবাদ। তাসফিয়া তাবাসসুম, তারাও দেখছেন। অনেক ধন্যবাদ। অনেকেই সুন্দর ক্লাস, তথ্যবহুল ক্লাস, অনেক ভালো লাগলো ইত্যাদি ইত্যাদি লিখেছেন। সবসময় আমরা বুঝতে পারি না আসলে সহকর্মী না শিক্ষার্থীরা লিখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের প্রশ্ন তোমরা আরো এখানে দিয়ে রাখবে। আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো নিয়েও পরবর্তী ক্লাসে তোমাদের উত্তর দেবার। এবং এই গুগল ক্লাসরুমে আমি ছবিটি চেষ্টা করব গুগল ক্লাসরুমে তোমাদের দিয়ে দেওয়ার, তাহলে তুমি পরিষ্কার একটি ছবি পেয়ে যাবে। সেই ছবিটি তুমি নিয়ে তুমি একটু প্রিন্ট করে নিয়ে এই ছবিটাই তুমি A4 সাইজে প্রিন্ট করে নিয়ে তুমি ইচ্ছা করলে পরে পূর্ণ করতে পারো। আর বলেছি অন্যটা তুমি তোমার মতো করে আঁকতেও পারো, আঁকা দুর্বল হলেও কোনো সমস্যা নেই, তুমি শুধু অসম্পূর্ণ জায়গাগুলো সম্পূর্ণ করলেই হবে। তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই ছবিটা অন্য জায়গায় খুব একটা পরিষ্কার তুমি পাবে না। এই কারণে আমি এটি চেষ্টা করবো তোমাদের তোমাদের গুগল ক্লাসরুম রয়েছে, সেই গুগল ক্লাসরুমে এই ছবিটি সরবরাহ করবা, তোমরা সেখান থেকেই সংগ্রহ করে কাজটি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়িতে এই অ্যাসাইনমেন্টের কাজটি এখন করব। তোমাদের সামনে এখন এই চ্যালেঞ্জ হচ্ছে এই অ্যাসাইনমেন্টটি আমরা পরিপূর্ণভাবে অ্যাসাইনমেন্টটি করতে চাই এবং পূর্ণ নম্বরটি আমরা অর্জন করে নিতে চাই। পরবর্তী ক্লাসে আমাদের ব্যক্তিত্বের যে অপেক্ষামূলক অভিজ্ঞতাগুলো আছে এটা নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপাতত আমাদের এই যে কাজটি সেটি হচ্ছে এই অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক। তো আমরা একদম ক্লাসের শেষে চলে আসছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা যুক্ত ছিলে এবং পরবর্তীতে যারা যুক্ত হয়ে ক্লাসটি দেখবে এবং তোমরা অবশ্যই তোমাদের রোল নম্বরটি দেবে, তো সেখানে কমেন্ট করবে, প্রশ্ন উত্তরগুলো দেবে। সর্বোপরি আমরা 2 নম্বর অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমরা করতে চাই। তোমরা জানো যে 26 তারিখ থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী এটি নবম সপ্তাহের জন্য নির্ধারিত। তোমরা চেষ্টা করবে কলেজ থেকে যেভাবে তোমাদেরকে তারিখটি বলে দেওয়া হয়েছে সেই তারিখ অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার চেষ্টা করবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে শেষ করছি। শুভ বিদায়।